আমি তার সন্ধ্যা মালতী। রাইটার DRM সোহাগ। পর্ব 2 থেকে 4। পেরিয়েছে 2 দিন। ঘড়ির কাঁটা তখন সকাল সকাল 8:30 ঘরে। লামিয়া সৌম্যকে কল করে বলেছে সে আজ সন্ধ্যাকে তার স্কুটি চালানো শেখাবে। এরপর সেদিকে দিয়ে একেবারে কলেজে যাবে। মেয়েটাকে ডিপ্রেশন থেকে বের করার উপায়। সৌম্য সম্মতি দিয়েছে, তবে বারবার করে লামিয়াকে বলেছে তার বনুকে যেন সাবধানে শেখায়, একা না ছাড়ে। সন্ধ্যা বিছানার ধারে দুপা উঁচু সামান্য করে বসে আছে। পিছনে সৌম্য বসা, যে সন্ধ্যার লম্বা চুলগুলো আছে বেনি করে দিচ্ছে। সামনে ইরা, তার হাতে খাবারের প্লেট। মেয়েটা সন্ধ্যাকে খাওয়ানোর জন্য অনেকক্ষণ থেকে বসে আছে, কিন্তু পারছে না। সন্ধ্যা নিশ্চুপ, এখানে কোন দিকে চেয়ে আছে সে হয়তো নিজেও জানে না। খাবার খাবে না কথাটি একবার বলে একেবারে চুপ হয়ে গেছে। শেষমেশ ইরা হতাশ হয়ে চুপ করে বসে রইল। সৌম্য সন্ধ্যার হাঁটু সমান চুলগুলোয় খুব সুন্দর একটি বেনুনি গেঁথে এরপর সেই বেনুনি পেঁচিয়ে খোপা করে দেয়। কাজ শেষে সৌম্য ইরার দিকে তাকায়। ইরা সৌম্যর দিকে তাকালে দুজনের চোখাচোখি হয়। সৌম্য চোখ সরায় না। ইরা লক্ষ্য করল সৌম্য ভীষণ মনোযোগ দিয়ে শুধু তাকেই দেখছে। ইরা মৃদুস্বরে ডাকে, সৌম্য। সৌম্য ধ্যান ভাঙে, হ্যাঁ। ইরা মৃদু হাসল। সৌম্যকে তার মাঝে মাঝে অদ্ভুত প্রাণী মনে হয়। তার প্রতি সৌম্য দৃষ্টিতে বরাবরই মুগ্ধতা মিশেছিল, অথচ এখনকার ব্যাপারটা আলাদা। আয়নার সামনে দাঁড়ালে যেখানে তার নিজেরই দৃষ্টি বারবার বুঝে আসে, বিতৃষ্ণা হেসে ভিড় জমায়, সেখানে তার স্বামী শুধু তাকে দেখে মুগ্ধ হয়ে দেখে। ইরা সন্ধ্যার দিকে তাকায়, মন খারাপ করে বলে, বুঝেছি সন্ধ্যা আমার হাতে কেন খাচ্ছে না। আমার এমন বিচ্ছিরি মুখ দেখলে সন্ধ্যার খেতে ইচ্ছে করে না। যাচ্ছি আমি, তোমার ভাই তোমাকে খাওয়াবে। কথাটা বলে ইরা উঠে দাঁড়ায়। প্লেটটি সন্ধ্যার সামনে রেখে সোজা হতে গেলে সন্ধ্যা দ্রুত ইরার হাত টেনে ধরে ঝাপসা চোখে তাকায় ইরার পানে। ভাঙা স্বরে বলে, তুমি এভাবে বলতে পারলে ভাবি। ইরা আবার ও মন খারাপ করে বলে, খাচ্ছ না যে তুমি? কখন থেকে বলছি বলতো? সন্ধ্যার মলিন মুখখানা আরো মলিন হয়, দৃষ্টি নিচু করে ঘাড় ফিরিয়ে বড় ভাইয়ের দিকে তাকায়। সৌম্য দৃষ্টি তার বনুর দিকে। সন্ধ্যা ঢোক দিলে বলে, সৌম্য ভাইয়া বিশ্বাস কর, আমি ভাবিকে নিয়ে এসব ভাবি না। সৌম্য কি বলবে বুঝল না। ইরা হতাশ চোখে চায়, ভাবল এটা বললে সন্ধ্যা খেয়ে নিবে। কিন্তু মেয়েটা সত্যি ভেবে নিয়ে আবেগী বাণী ছুটছে তার ভাইয়ের দিকে। ইরা বসল সন্ধ্যার পাশে। কিছু বলতে চাইলে সৌম্য মাছ থেকে বলে, বনু, আমরা সবাই জানি তুই কেমন, কিন্তু তুই খেতে চাস না কেন বলতো? পুরো অর্ধেক হয়ে গিয়েছিস, আয়নায় দেখেছিস নিজেকে একবারও? সন্ধ্যার চোখ দুটো ভিজে ওঠে, বলে, আমার কিচ্ছু করতে ভালো লাগে না সৌম্য ভাইয়া, তোমরা কেউ আমাকে বোঝো না। সবাই শুধু আমার সাথে জোর কর। সৌম্য অসহায় চোখে চায় তার ছোট বোনটার দিকে। সন্ধ্যার মাথা তার বুকে রেখে ডান হাত মাথায় আলতো করে বুলিয়ে বলে, আমার ভাগ্নি নয়তো ভাগ্নের জন্য কিছু খেয়ে নে বনু, খাবি না? সন্ধ্যা ভাইয়ের বুকে পড়ে নিঃশব্দে অশ্রু ঝরায়। ভেতর থেকে বেরিয়ে আসে আকাশ শব্দটি, যে সন্ধ্যার মনের মানুষ, যাকে ঘিরে তার পৃথিবী। অথচ সেই মানুষটি আজ নেই, কোথাও নেই। কমাস পূর্বের স্মৃতি চোখের সামনে আজও জলজল করে সুস্পষ্টভাবে। আকাশকে ঘিরে সেই এক একটি রাতগুলো ছিল সোনালি সকালের মতো, যেখানে আকাশ হাসত, তাকে জড়িয়ে ধরত, ভালোবাসার সাগরে ডুবিয়ে রেখেছিল। সেই ভালোবাসার সাগর উপহার দিয়ে হঠাৎ আকাশ হারিয়ে গিয়েছে। এই তো সেই দিন আকাশ তার উপর অভিমান করে বিদেশে পাড়ি জমালো। কত শত অভিমান চেপে অপরিচিত হয়ে উঠল। সন্ধ্যার মন বলতো তার শুভ্র পুরুষ বদলে গিয়েছে, কিন্তু না, সে বদলায়নি। সময় গড়ালো, আকাশের অভিমান ভাঙল। ডেকে উঠল সেই পরিচিত ডাক, সোনা বউ। সন্ধ্যা কেঁপে উঠল। মনে হলো তার কানের কাছে এসে আকাশ মাত্র তাকে সোনা বউ বলে ডেকেছে। সন্ধ্যা চোখ মেলে ভাইয়ের বুক দেখে হু হু করে কেঁদে ওঠে। বেহিসাব এমন হয়েছে তার সাথে। আজও তার কানে আকাশের বলা সেই সোনা বউ ডাক বেজে ওঠে থেকে থেকে। সন্ধ্যার ফোপানি বাড়ে। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে সন্ধ্যার মাথায় পিঠে হাত রেখে বুলায় সান্ত্বনা স্বরূপ। ধীরে ধীরে সন্ধ্যা নেতিয়ে আসে, কান্নার তোর থামে, থেকে থেকে কেঁপে ওঠে। সৌম্য বনুর মাথায় একটা চুমু আঁকে, এরপর সন্ধ্যাকে সোজা করে বসিয়ে সন্ধ্যার পিঠ তার বুকে ঠেকায়। ডান হাতে সন্ধ্যার ভেজা মুখ মুছে দিয়ে মৃদুস্বরে বলে, খেয়ে নে বনু, লামিয়া চলে আসবে। সন্ধ্যা লম্বা শ্বাস নেয়, নিজেকে সামলায়। সৌম্য ইরাকে ইশারায় বোঝায় খাওয়ানোর জন্য।
ইরা পরোটা ছিঁড়ে সন্ধ্যার মুখের সামনে নিলে সন্ধ্যা হা করে খাবারটুকু নেয়। ধীরে ধীরে একটা পরোটা শেষ করে আর খেতে চায় না। ইরা জোর করে না, সন্ধ্যাকে পানি খাওয়ায়। সৌম্য, ইরা দুজনেই স্বস্তি পায়। সন্ধ্যা বিছানা থেকে নেমে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। কলেজ ড্রেস অর্থাৎ কলেজ ড্রেসের বোরকা পরে। ইরা বোরকার উপর সন্ধ্যাকে হিজাব বেঁধে দেয়। সন্ধ্যা চুপ করে ইরাকে দেখে। ইরা তার খুব যত্ন করে। সবাই করে। তার সৌম্য ভায়া, খালাম্মা। কিন্তু সন্ধ্যা যাকে একটাবার দেখতে চায় তাকে আর পায় না। বাঁচতে ইচ্ছে করে না মেয়েটার। কিন্তু সে মরে গেলে তার বাচ্চার কি হবে? এই একটি কথাতেই সন্ধ্যার কদম থেমে যায়, স্থির হয়ে যায়। মনের কোণে কিছু শব্দ উকি দেয়, যেগুলোর অর্থ তাকে বাঁচতে হবে। লামিয়া আসলে সৌম্য সন্ধ্যাকে নিয়ে আসে। বারবার সাবধানে চালাতে বলে লামিয়াকে। সন্ধ্যাকে জানায় কেজ শেষে সে গিয়ে নিয়ে আসবে। লামিয়া সৌম্য আর সন্ধ্যাকে দেখে মন করে তার ভাই বোন কিছুই নেই। সৌম্যকে দেখে দুঃখবোধ হয়, ইস, একটা বড় ভাই নামক ছায়া যদি তারও থাকত। অবশ্য সে সন্ধ্যার ফ্রেন্ড হওয়ার চক্করে সৌম্য তাকেও বড় ভাইয়ের মতো ট্রিট করে। লামিয়ার ভীষণ ভালো লাগে। গতকাল বাংলাদেশ এসে পৌঁছেছে এবি। পিছু পিছু জেডিও এসেছে। কিন্তু বেচারা গরম এবির সঙ্গে কথা বলা তো দূর, কাছেও ঘেঁষতে পারছে না। এবি কক্সবাজারের একটি রিসোর্টে আছে। এটা তার নিজের। প্রায় 5 বছর আগের রিসোর্টটি গড়ানো। ভাড়া থাকে সবসময়। সে এসেছে জেনে রিসোর্টের স্টাফরা এবির জন্য সব ঠিকঠাক করে রেখেছে। গতরাত এবি এখানেই ছিল। ঘরের এক কোণায় বসে সে। পরনে সাদা প্যান্ট, উদাম শরীর। ল্যাপটপে গভীর মনোযোগ দিয়ে কিছু করছে। প্রায় 30 মিনিটের মাথায় শব্দ করে বলে ওঠে, ওহ ইয়েস। ল্যাপটপটি ঠাস করে বন্ধ করে এবি উঠে দাঁড়ায়। একটি সাদা শার্ট জড়িয়ে উপরে সাদা ওভারকোট জড়ায়। হাতে চেইন ঘড়ি পরে পকেট ফোন করে ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরিহিত বেশ কয়েকজন, যারা হেভির পিছু পিছু আসতে নিলে হেভি বিরক্তির সূচক শব্দ করে। ডান হাত উঠিয়ে গম্ভীর স্বরে বলে, স্টপ, নো নিড। সকলে দাঁড়িয়ে যায়। এবি বা হাত প্যান্টের পকেট গুজে রিসোর্ট থেকে বেরিয়ে যায়। রিসোর্টের বাইরে জেডি দাঁড়ানো। এবিকে দেখে দ্রুত এগিয়ে আসে। এবি জেডিকে দেখে না ভান করে চলে যায়। জেডি এবির পিছু পিছু যায়। এবি, এবি আমার কথাটা শোন। আমাকে এক্সপ্লেইন করার সুযোগটা দে অন্তত। এবি, এবি একবার ও তাকালো না। ড্রাইভার গাড়ি নিয়ে তার পাশে এসে দাঁড়ায়। ভেতর থেকে বেরিয়ে গাড়ির দরজা খুলে দেয়। এবি ভেতরে বসতে নিলে জেডি এবির হাত টেনে ধরে অসহায় কণ্ঠে বলে, এবি প্লিজ, একবার আমার কথাটা শোন। এবি, এবি রেগে দুহাতে জেডিকে ধাক্কা দেয়। এগিয়ে এসে দুহাতে জেডির কলার ধরে রাগান্বিত স্বরে বলে, একদম আমার কাছে ঘেঁষবি না। না মানে না। সামনে আসলে জাস্ট খুন করে ফেলবো তোকে। কথাটি বলে জেডিকে ধাক্কা দেয়। এরপর আর 1 সেকেন্ডও দাঁড়ায় না। গাড়িতে উঠে বসলে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। জেডি সময় নষ্ট করল না। এক প্রকার দৌড়ে গিয়ে তার গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দেয়। এবির গাড়ির পিছু পিছু যায়। চোখে মুখে অসহায়ত্ব। এবি তীক্ষ্ণ চোখে চেয়ে আয়নায় দেখে জেডি তার গাড়ির পিছু পিছু আসছে। মাথাটা এপাশ ওপাশ নাড়ায়। হঠাৎ ডান হাত বাড়িয়ে ড্রাইভারকে টেনে সরিয়ে দেয় পিছন দিকে। ড্রাইভিং সিটে সে বসে। গাড়ির গতিপথ স্বল্প সময়ের জন্য একদিক ওদিক হয়, তবে এবি দক্ষ হাতে সামলে নেয়। ড্রাইভার পাশের সিটে ভীত চোখে চেয়ে আছে এবির পানে। তাকে একটা কথা পর্যন্ত বলল না। এক্ষুনি অ্যাক্সিডেন্ট হলে কি হতো? যদিও সে নিজেও তো নিজের জীবনের ঝুঁকি নিয়েই এবির সাথে আছে। কথাটা ভেবে ছেলেটি ঢুকল। এবির চল দৃঢ়। শক্ত দুহাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়, গাড়ি আঁকাবাঁকাভাবে চলছে। গতি সর্বোচ্চ। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। পাশের ছেলেটি যান হাতে নিয়ে বসে আছে। এবি স্টিয়ারিং দ্রুততার সহিত একবার এদিক তো একবার ওদিক ঘুরিয়ে গাড়ি চালায়, ফলস্বরূপ জেডির নাগালের বাইরে চলে আসে। আয়নায় তাকিয়ে জেডির গাড়ির অস্তিত্ব টের না পেয়ে এবি বাঁকা হাসল। জেডি এবির গাড়ি হারিয়ে ফেলে আরও কিছুক্ষণ গাড়ি চালালো। কোথাও এবির গাড়ির টিকিটেও না পেয়ে জেডি হতাশার শ্বাস ফেলে। অবাক হয় না। কার রাইডিংয়ে এবির সাথে সে কখনো পারেনি। আজ না পারাটাই স্বাভাবিক। সিটে হেলান দিয়ে চোখ বুজল। মুখাবয়বে ভীষণ অসহায়ত্ব। স্মৃতির পর্দায় ভাসল কিছু। জেডির ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে ওঠে। বিড়বিড় করে, এবি যান, পারবি না এভাবে। কিছু সময় পর জেডি গাড়ি থেকে বের হয়। আশেপাশে তাকিয়ে একটি ক্যাফে চোখে পড়ল। সেদিকে এগিয়ে যায়। কারোর সাথে ধাক্কা খেয়ে হেভি বিরক্তির চোখে তাকায়।
সামনের ছেলেটি কয়েকবার বলে, সরি ভাই। শো। অরুণের কথা থেমে যায়। দৃষ্টিতে বিস্ময় আওড়ায়। জেডি ভাবলেশহীনভাবে তাকিয়ে আছে। অরুণ নিজেকে সামলে বলে, তুই হঠাৎ কোথা থেকে? জেডি ভ্রু নাচিয়ে বলে, মেবি আমার রূপ বেড়ে গিয়েছে, তোর দৃষ্টিতে এত মুগ্ধতা কেন মাইডার অরুণ মরুণ। অরুণ নিজেকে সামলালো। জেডির পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। নিজেকে কালো পোশাকে আবৃত করেছে জেডি। অরুণ গলা ঝেড়ে বলে, এতদিন কোথায় ছিলি? আজ হঠাৎ কোথা থেকে বের হলি? জেডি অরুণকে পাশ কাটিয়ে ক্যাফের দিকে যেতে যেতে বলে, ছিলাম এখানে। অরুণের পিছু যায় আর বলে, তুই আকাশের ব্যাপারে জানিস? জেডি হাসল। বলে, আমার জানার কথা নাকি? অরুণ দীর্ঘশ্বাস ফেলল। জেডি ক্যাফের ভেতর এক কোণায় এসে চেয়ার টেনে বসে। অরুণের উদ্দেশ্যে বলে, কিছু জানাতে চাইছিস? অ্যাম আই রাইট? সিট সিট। অরুণ জেডির হাস্যোজ্জ্বল মুখের দিকে মলিন মুখে চেয়ে অপর পাশে বসে ভারাক্রান্ত গলায় বলে, আমার কথা শুনলে তোর হাসি মিলিয়ে যাবে। জেডি ডান হাতে টেবিলের উপর একটা পপ দিয়ে প্রফুল্ল মনে বলে, ওয়াও, ইন্টারেস্টিং তো। আমার হাসি কেড়ে নেয়ার ক্ষমতা তোর কাছে আছে দেখছি। ফার্স্ট স্টার্ট কর প্লিজ। অরুণ ঢোক গিলে বলে, আকাশ মারা গিয়েছে। জেডি ভাবলেশহীনভাবে বলে, তারপর? অরুণ অবাক হয় জেডির রিয়েকশনে, বলে, আমি ফান করছি না। ওয়েটার কফি দিয়ে যায়। জেডি কফির মগে একবার চুমুক দিয়ে বলে, আই নো। অরুণের অবাকের মাত্রা বাড়ে। যে ছেলে আকাশের কিছু হলে দুনিয়া উল্টে ফেলে, সে কত বছর আকাশের থেকে দূরে ছিল, আর এখন তার শোকের খবর শুনে জেডির মাঝে কোনো প্রতিক্রিয়া নেই। অরুণের চোখজোড়া ভরে ওঠে কেন যেন। দুহাতে ঝাপসা হয়ে আসা চোখ দুটো দলে স্বাভাবিক করে। জেডির দৃষ্টি অরুণের পানে। ঠোঁটের কোণে বাঁকা হাসি। অরুণের খেয়ালে আসে বিষয়টি। রেগে যায় সে। নিজেকে যথাসম্ভব সংবরণ করে উপহাসের সুরে বলে, সব ডায়লগ ছিল তবে। আকাশের মৃত্যুর খবর শুনে ও তোর মাঝে কোনো ভাবান্তর নেই? তুই আকাশকে। জেডি কফির মগ টেবিলের উপর রেখে দাঁড়িয়ে যায়। দুহাত প্যান্টের পকেট গুজে অরুণের দিকে এগিয়ে এসে দাঁড়ায়। একটু ঝুঁকে বাঁকা হেসে বলে, জেডি বেঁচে থাকতে এবি কখনো মরবে না। অরুণ বিস্ময়ে দৃষ্টিতে তাকায়। জেডি ডান দিকে ঠোঁট বাঁকায়। ডান চোখ টিপ দেয়। অরুণের অবাকতায় তার হাসি দীর্ঘ হয়। সোজা হয়ে দাঁড়িয়ে ক্যাফে থেকে বেরিয়ে যেতে যেতে ঘাড় এদিক ওদিক নাড়ায়, যেন গানের তালে একটু আধটু দুধছে। অরুণ এক প্রকার দৌড়ে ক্যাফে থেকে বেরিয়ে যায়। জেডি এগিয়ে যাচ্ছে। অরুণ দ্রুত পায়ে জেডির সামনে এসে দাঁড়ায়, দুহাতে জেডির কলার ধরে রাগান্বিত স্বরে বলে, আকাশ কোথায়? জেডি শব্দ তুলে হাসে। অরুণের মুখে ফু দেয় একবার। বলে, খুব জ্বলছে। অরুণ রেগে তাকায়। জেডি তার কলার থেকে অরুণের হাত ছাড়া মেরে সরিয়ে দিয়ে শক্ত গলায় বলে, আমার লব ছিল। বিশ্বাসঘাতক। অরুণ চোখ বুজে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা করে। চোখ মেলে দাঁত কিরমির করে বলে, আকাশ কোথায়? জেডি হেসে বলে, নিজে খুঁজে নে। এরপর জেডি অরুণের পাশ কাটিয়ে এগিয়ে যায়। অরুণ দ্রুত উল্টো ঘুরে চেঁচিয়ে ডাকে, জ্যাক। শব্দটি জেডির কানে পৌঁছাতেই ঝড়ের বেগে এগিয়ে এসে অরুণের নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। ডান হাতে অরুণের কলার ধরে চিবিয়ে চিবিয়ে বলে, অনলি এভরি গেটস দিস নেম, নোবডি এলস। অরুণ অবাক হলো না, রাগলো ও না। জেডির রিয়েকশন দেখে নিশ্চিত হয়েছে আকাশ বেঁচে আছে। কিন্তু কিভাবে? তাছাড়া তারা আকাশের লাশ পায়নি। সব মিলিয়ে অরুণের মাথা ঘুরছে। অসহায় কণ্ঠে বলে, আকাশ কোথায়? প্লিজ বল। ওকে ছাড়া আমরা কেউ ভালো নেই। জেডি হেসে ফেলল। অরুণকে ছেড়ে গা দুলিয়ে হাসতে শুরু করে। এদিক ওদিক তাকায়। বেশ কিছুক্ষণ পর নিজেকে সামলে বলে, তো রে যা তোরা। আই ডোন্ট কেয়ার মাই ডিয়ার। অরুণ রেগে বলে, আকাশ কোথায়? জেডি হেসে বলে, আসমানের নিচে, জমিনের উপর। দুটো ক্লু দিয়েছি, যা এবার খুঁজে নে। অরুণ হতাশ হলো। জেডি বলবে না সে জানে। বলার কথাও না। আকাশ কি সত্যি বেঁচে আছে? তাহলে তাদের কাছে আসো না। পুরো 4 মাস পেরিয়েছে। অরুণ জেডির দিকে তাকায়। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। জেডি হাসল। কিছু বলল না। তার গাড়িতে গিয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। কলেজ ছুটি হয়েছে 5 মিনিট হলো। লামিয়া সন্ধ্যাকে নিয়ে স্কুটির কাছে এসে দাঁড়িয়েছে। সৌম্যকে না দেখে লামিয়া সন্ধ্যাকে নিয়ে স্কুটিসহ একটি ফাঁকা জায়গায় আসে। কলেজে আসার পথে লামিয়া সন্ধ্যাকে স্কুটি চালানো শিখিয়েছে। এরপর সন্ধ্যা 2 মিনিটের মতো চালিয়ে পড়ে যেতে নিলে লামিয়া দৌড়ে এসে আটকায়। জায়গাটি ফাঁকা,
এজন্য লামিয়া সন্ধ্যাকে আবারও চালাতে বলে। কয়েকদিন চালিয়ে নিতে পারলেই আর সমস্যা হবে না। সন্ধ্যা নাকচ করে দিল। তার ভালো লাগছে না। লামিয়া হতাশ হলো। সন্ধ্যার মন ভালো করা, তার মুখে একটুখানি হাসি ফুটানোর যুদ্ধে জয় সমান। ছেলেকণ্ঠে লামিয়া নাম শুনতে পেয়ে সন্ধ্যা, লামিয়া দুজনেই সামনে তাকায়। সাদা প্যান্ট, সাদা ওভারকোট, সাদা জুতো, মুখে সাদা মাস্ক পরিহিত এক লোক দাঁড়ানো। সবচেয়ে আকর্ষণীয় লাগছে চোখের সোনালি মণি দুটো। রোদের মাঝে চকচকে জিনিস যেমন ঝিলিক দেয়, এভির চোখ দুটো তেমনি চিকচিক করছে। এভি এগিয়ে এসে সন্ধ্যা আর লামিয়ার সামনে দাঁড়ায়। একবার সন্ধ্যার দিকে তাকায়। তবে সন্ধ্যাকে নিয়ে তার মাঝে কোনো ভাবান্তর হলো না। সে দৃষ্টি ঘুরিয়ে লামিয়ার দিকে তাকায়। সন্ধ্যা অবাক হয়ে দেখছে এভির চোখ দুটো। লামিয়া বলা কণ্ঠটি তার পরিচিত থেকেছে। মেয়েটা চোখ বিলল দুবার। এভি লামিয়ার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, মিস লামিয়া, ইউ নো, আই সিঙ্গেল ম্যান। সন্ধ্যার পুরো শরীর শিরশির করে ওঠে। এই কণ্ঠ সে চেনে, এই কণ্ঠ একমাত্র তার আকাশের। তাহলে এই লোক তার আকাশের কণ্ঠ কোথায় পেল? সন্ধ্যার চোখের কোণে পানি জমে। এখন তার নিজেকেই আগ ল বলতে ইচ্ছে করছে। সে সারা রাত কল্পনা করে আকাশকে। সারাদিন আকাশের কণ্ঠ তার কানে বাজে। আর এখন অন্যজনের মাঝে আকাশের কণ্ঠ শুনতে পাচ্ছে। সন্ধ্যা নিজেকে সামলতে নিতে চায়। পারলে তো। ডান চোখ ফেটে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। এদিকে লামিয়া অবাক হয়ে চেয়ে আছে এভির পানে। কোথা থেকে কে এসে তাকে বলছে সে সিঙ্গেল। ভদ্রলোক সিঙ্গেল হতেই পারে। এটা জেনে লামিয়া কি করবে? সে বলে, আপনি সিঙ্গেল না মিঙ্গেল এটা জেনে আমি কি করব ভাই? চোখের পলকে এভি বা হাতে উঠিয়ে লামিয়ার ডান গালে কষিয়ে একটা থা পপ মেরে দেয়। লামিয়া সন্ধ্যার উপর হুমড়ি খেয়ে পড়ে। সন্ধ্যা দুহাতে লামিয়াকে আগলে নেয়। দুই বান্ধবী বিস্ময়ে চোখে তাকায় এভির দিকে। এভির রাগে ফুসফুস করতে করতে হিসহিসিয়ে বলে, এভি ফান একদম পছন্দ করে না। ওকেই, রাবিশ। এভি নামটি শুনে সন্ধ্যা, লামিয়া দুজনেই রোগ গিলল। খুব বুঝল লামিয়া যার সাথে মজা করে পোস্টটি দিয়েছিল এটাই সে। লামিয়া কেঁদে দেয়ার মতো অবস্থা। এই লোক তো সাংঘাতিক। একদম তাকেই খুঁজে বের করেছে। একটা থা পপ রখে বেচারির মাথা ভুনভুন করে ঘুরছে। এভি আবার ও লামিয়ার দিকে হাত বাড়ালে সন্ধ্যা এভির হাত দোহাতে চেপে মাঝপথে আটকে দেয়। এভি রেগে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ভয় পেল না। তার বান্ধবী অপরাধ করেছে ভালো কথা। কিন্তু একজন ছেলে হয়ে রাস্তার মাঝে মেয়ের গায়ে হাত তুলবে বারবার, এটা সন্ধ্যা বান্ধবী হয়ে মেনে নিবে? কখনো না। সন্ধ্যা মাস্ক পরিহিত এভির সোনালি চোখের মনিতে দৃষ্টি নিবন্ধ রেখে দৃঢ় কণ্ঠে বলে, এই যে মিস্টার, আমরা ভদ্রঘরের মেয়ে। তবে ভদ্র মানুষের অযথা আঘাত সহ্য করার মতো ভদ্র নয়। একটু শ্বাস নিয়ে শান্ত গলায় বলে, আমার ফ্রেন্ড ভুল করেছে। আপনি তাকে একটা থা পপ মেরেছেন। তবুও আমরা সরি। এবার আপনি যেতে পারেন। এভি শক্ত চোখে তাকায়। কারো জ্ঞান শোনার মতো টাইম তার নেই। থাকলেও সে শুনবে না। রাগে ফায়ার হয়ে গিয়েছে একদম। দাঁতে দাঁত চেপে বলে, এভি ক্ষমা করা পছন্দ করে না। কথাটা বলে সন্ধ্যাকে এক প্রকার ধাক্কা দেয়। সন্ধ্যা পড়তে নিয়ে বা পাশে দাঁড় করানো স্কুটি ধরে নিজেকে সামলে নেয়। সামনে তাকালে দেখল এভি লামিয়ার দিকে এগিয়ে যাচ্ছে। সন্ধ্যার ভীষণ রাগ হলো। যেখানে মেয়েটা আজকাল অকারণে রেগে যায়, সেখানে এই মুহূর্তে তার সামনে এক চরম লেভেলের ভদ্র ছেলে দাঁড়িয়ে আছে। সন্ধ্যা নিজেকে দমিয়ে নিতে পারল না। দ্রুত এগিয়ে আসে এভির দিকে। এভির লামিয়ার দিকে হাত বাড়ানোর আগেই সন্ধ্যা ডান হাতে এভির বাম গালে কষিয়ে একটা থা পপ মেরে দেয়। এভির মুখ ডানদিকে সামান্য হেলে যায়। মুখ থেকে মাস্ক খুলে পিছালার রাস্তায় পড়ে যায়। এভি দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়। দুচোখে যেন আগুন জ্বলছে। ঘাড় ঘুরিয়ে ভস্ম করার দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা এতক্ষণ রেগে তাকিয়ে ছিল এভির দিকে। মাত্র এভির চেহারা দেখে সন্ধ্যার পায়ের তলার মাটি ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে। বিস্ময়ের দৃষ্টিতে তাকায়। অবিকল আকাশ। মুহূর্তেই সন্ধ্যার চোখজোড়া ছলছল করে ওঠে। এটা কি সত্যিই আকাশ? সন্ধ্যার শরীর অবশ হয়ে আসছে। সে কি এবারেও চোখে ভুল দেখছে? এটাও কি তার কল্পনা? লামিয়া নিজেও অবাক হয়ে চেয়ে আছে। এ তো আকাশ। মেয়েটার মাথা থা পপ রখে যতটা না ঘুরছে তার চেয়ে বেশি আকাশকে দেখে ভুনভুন করে ঘুরছে। সন্ধ্যার ডান হাত বাড়িয়ে এভির গাল ছুঁয়ে দেয়। কাপা কণ্ঠে উচ্চারণ করতে নেয়, আকা। তার আগেই সন্ধ্যার ডান গালে জোরে সোরে এক থা পপ মেরে দেয় এভি।
সন্ধ্যার দুর্বল শরীরটা পড়তে দেয় না এবি। সে বাহাতে সন্ধ্যার চোয়াল শক্ত করে ধরে পিছন থেকে পিস্তল বের করে সন্ধ্যার মাথায় একে রাগান্বিত স্বরে বলে, কেউ তোর লাশটাও খুঁজে পাবে না। সন্ধ্যার মাথা ছিমছিম করে ওঠে। এতক্ষণের জমানো অশ্রুধু চোখ বেয়ে গড়িয়ে পড়ে। বিস্মিত দৃষ্টিজোড়া এবির পানে। অবিকল আকাশের মতো লোকটাকে, যে দেখতে একদম আকাশের মতো, কথা বলে আকাশের মতো। সন্ধ্যার ভেতর থেকে কান্নারা উগলে বেরিয়ে আসে। এটা তার আকাশ নয়। তার আকাশ তাকে একটা ফুলের টোকা পর্যন্ত দেয় না। আর এই লোকটা তার মাথায় বন্দুক ঠেকিয়েছে। সামনে অরুণ বিস্ময়ে কণ্ঠে ডাকে, আকাশ। পরিচিত কণ্ঠে নিজের নাম শুনতে পেয়ে আকাশ সামনে তাকায়। অরুণকে দেখে গম্ভীর গলায় বলে, হুম, পরে কথা বলছি, ইম্পর্ট্যান্ট কাজ করছি। সন্ধ্যা বাকরুদ্ধ হয়ে যায়। তার পিছন থেকে আকাশকে অরুণ ডেকেছে, সে জানে অরুণের কণ্ঠ তার পরিচিত। তার মাথায় বন্দুক ঠেকানো লোকটি আকাশ বলেই তো অরুণের কথায় রেসপন্স করল। তবে আকাশ তার সাথে এরকমটা সন্ধ্যা আর ভাবতে পারে না। অনুভূতিহীন চোখে কেবল চেয়ে রইল এবির পানে। চোখ দুটো বোধহয় জল ফেলতে ভুলে বসল। আকাশের কথা অরুণের কানে গেল না। আর না তো তার খেয়ালে আসল আকাশের কর্মকাণ্ড। সে আকাশের মুখটার দিকে চেয়ে আছে। আজ প্রায় 4 মাস পর আকাশকে দেখে অরুণের ভেতরটা শীতল হয়। যে দি তার মানে সত্যি বলেছিল। আকাশ বেঁচে আছে। এই তো তার সামনে দাঁড়িয়ে আছে। এই তো তার বন্ধু আকাশ। আকাশের লাশ খুঁজে না পাওয়ায় তারা কেউ না কেউ কখনো না কখনো ভেবেছে তাদের সবার প্রিয় মানুষ কোথাও না কোথাও যদি বেঁচে থাকত। জানতো সেসব ভাবনা অবাস্তব, তবুও ভাবত। বিশেষ করে সন্ধ্যা। মেয়েটা কত পাগলামি না করেছে। সারাবাড়ি পাগলের মতো ছুটে ছুটে আকাশকে খুঁজত। বলতো, আকাশ লুকিয়ে আছে। সেই বাড়িতেই লুকিয়ে আছে। আকাশ তার উপর অভিমান করে এমন করছে। এমন কত শত আহাজারি দিনের পর দিন করেছে। সন্ধ্যার ওসব পা, গো, লা, মি দেখে তাদের চোখ ভিজত। আজ সন্ধ্যার পাগলামি করে বলা কথাগুলোই বোধহয় ফলে গেল। আকাশ সত্যিই কোথাও লুকিয়েছিল। কেন লুকিয়েছিল? আকাশ কি জানতো না তার কত কত প্রিয় মানুষ আছে? সবচেয়ে বড় কথা, আকাশের ভালোবাসার সন্ধ্যা মালতী, যার জন্য আকাশ কত বদলে গিয়েছিল। অরুণের চোখ ভিজে উঠল। আন্টি আকাশকে দেখলে নিশ্চয়ই ভীষণ খুশি হবে। আর সন্ধ্যা, মেয়েটা এতদিন কষ্ট পেয়ে পাগলের মতো করছিল, এখন হয়তো খুশিতেই পাগল হয়ে যাবে। অরুণ কয়েক পা এগিয়ে এসে থেমে যায়, দৃষ্টিগোচর হয় সন্ধ্যাও এখানে। খুশির ঠেলায় সে কিছু খেয়াল করছে না ঠিক করে। হাস্যোজ্জ্বল মুখের সন্ধ্যাকে কিছু বলতে গিয়েও থেমে যায়। হাস্যোজ্জ্বল মুখ নিভু নিভু হয় আকাশকে সন্ধ্যার কপালে পিস্তল ঠেকিয়ে রাখতে দেখে। অরুণ আকাশকে দেখে যতটা না অবাক হয়েছিল, তার চেয়ে 1000 গুণ বেশি অবাক হচ্ছে সন্ধ্যার মাথায় আকাশকে পিস্তল ঠেকিয়ে রাখতে দেখে। সবচেয়ে বড় কথা, আকাশের কাছে পিস্তল কেন? অরুণ আকাশের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায়। আকাশের বেশভূষায় অরুণের অবাকের মাত্রা আরেকটু বাড়ল। কয়েক মাস আগে যে আকাশকে সে চিনত, এটা সেই আকাশ। অরুণ দ্রুত আকাশের সামনে দাঁড়িয়ে বিচলিত কণ্ঠে বলে, আকাশ এটা কি করছিস তুই? আকাশের দৃষ্টি সন্ধ্যার কান্নামাখা চোখের দিকে। কিছুক্ষণ আগের কঠোর দৃষ্টি নরম হয়ে গিয়েছে। ধরে রাখা হাতটি ও ঢিলে হয়ে এসেছে। মাথায় কি যেন কিলবিল করে, ফলস্বরূপ মাথা থারা হাজির হয়। আকাশের হাত এক পর্যায়ে পুরোপুরি ঢিলে হয়ে যায়, পিস্তল রাস্তায় পড়ে যায়। দৃষ্টি অস্বাভাবিক, ভীষণ অস্থির লাগছে। আকাশ এদিক ওদিক মাথা নাড়ালো। না পেরে বাহাতে সন্ধ্যার কাঁধে হাত রেখে সন্ধ্যাকে জোরে ধাক্কা দেয়। সন্ধ্যা কয়েক পা পিছিয়ে যায়। লামিয়া আগলে নেয় সন্ধ্যাকে। দুই বান্ধবীর চোখে মুখে বিস্ময়। অরুণ আকাশকে ঝাঁকিয়ে বলে, আয় আকাশ, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? আকাশ টোক গিলল, দৃষ্টি সন্ধ্যার পানে। সন্ধ্যা ছলছল দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আছে। মেয়েটা না তো আকাশের কার্যকলাপের মানে বুঝল, আর না তো আকাশের এই দুচোখ চিনল। আকাশের চোখের মণি ছিল কালো কিচকিচে, অথচ তার সামনে দাঁড়ানো আকাশের চোখের মণি দুটো সোনালি, যা চোখে লাগছে ভীষণ। এটা কি সত্যিই তার আকাশ? সেই আকাশ, যে তাকে সামান্যতম আঘাত করত না। সে হাজার অবাধ্য হলেও, হাজারটা কথা না শুনলেও আকাশ নিজেকে সামলে নিত, তার সন্ধ্যামালতী কষ্ট পাবে বলে। এতগুলো মাস পর আকাশ তাকে দেখল, অথচ মানুষটা তাকে একবার জড়িয়ে ধরা তো দূর, তাকে একেবারে থাপ্পড় মেরে দিল। মেরে ফেলার জন্য মাথায় বন্দুক ঠেকালো। আর এখন সন্ধ্যার দমবন্ধ লাগে। চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে।
অরুণ আকাশকে টেনে তার দিকে ফেরায়। ডান হাত আকাশের গালে রেখে কাতর স্বরে বলে, আকাশ, এরকম করছিস কেন? কোথায় ছিলি তুই? এতদিন পর কোথা থেকে ফিরলি? আর আকাশের দৃষ্টি সন্ধ্যার পানে। অরুণের কথার মাঝখানে সে ভ্রু কুঁচকে বলে, মেয়েটিকে। আকাশের কথা শুনে অরুণ, লামিয়া, সন্ধ্যার দৃষ্টিতে আবার ও বিস্ময়ে ভর করে। আকাশের দৃষ্টি এখনো সন্ধ্যার পানে। তাহলে কি আকাশ সন্ধ্যাকে মিন করে এই কথাটা বলল? তিনজনের মাথায় বাজ পড়েছে মনে হলো। তারা কি রিয়েকশন দিবে নিজেরাও জানে না। অরুণ কিছু বলতে গিয়ে থেমে যায়, আকাশ তার দিকে ফিরলে। কারণ আকাশের সোনালি রঙের চোখের মণি। অরুণ বিস্ময়ে দৃষ্টিতে চেয়ে বলে, তোর চোখ? আকাশ বিরক্তি কণ্ঠে বলে, কি? অরুণ বলে, তোর চোখের মণি কালো ছিল। আকাশ অদ্ভুতভাবে তাকায় অরুণের দিকে। যেন এই প্রথম এরকম আশ্চর্যজনক কথা সে শুনল। রেগে বলে, কি প্রবলেম? উল্টাপাল্টা বকছিস কেন? থাক, পপ র খেতে চাইছিস? অরুণের মাথা ঘুরছে, সে উল্টাপাল্টা বকছে নাকি আকাশ উল্টাপাল্টা বকছে। বিস্মিত কণ্ঠে বলে, সত্যি বলছি, তোর চোখ কালো ছিল। আকাশ এবার মারাত্মক রাগল। রাস্তায় পড়ে থাকা পিস্তল উঠিয়ে অরুণের পেটে ঠেসে ধরে দাঁত কিরমির করে বলে, তোর স্বপ্নে ছিল। আর একটা বাজে বকলে একদম উড়ি দিব বলে দিলাম। অরুণের মুখ থমথমে হয়ে যায়। আকাশ তার পেটে পিস্তল ঠেকানোয় তার মাঝে আহামরি ভাবান্তর হলো বলে মনে হয় না। সে হিসাব মিলাতে ব্যস্ত। রাস্তার অপর পাশ থেকে আসা হাসির শব্দে অরুণ তাকায় সেদিকে। তবে আকাশ তাকালো না। যে দিকে দেখে অরুণ রেগে তাকায়। যে দি তার গাড়ির ছাদের উপর দুপা ঝুলিয়ে বসে আছে। ডান হাতে একটি আধ খাওয়া আপেল। হাসি থামিয়ে কৌতুক স্বরে বলে, এভির চোখ কালো ছিল। নাইস জোকস। অরুণ, আপনি প্লিজ দ্রুত মরুন। এসব মিথ্যা ছড়ালে আপনার কপালে খুদের ভাতও জুটতে দিবেন না আমার সত্যবাদী এভি যান। অরুণ ভ্রু কুঁচকে তাকায়। তার মাথায় এবার সত্যি ঘুরছে। এরা এসব কি বলছে? জেডির কথা মানতে পারলেও আকাশের কথা মানতে পারছে না। জেডি আধখাওয়া আপেলটির দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, সারাদিন কিচ্ছু খায়নি। এখানে আমার কেউ নেই বলে এক প্লেট ভাত কপালে জুটল না। ঠিকই আছে, আমার কপাল তো এমনই। আর নতুন কি? কথাটি বলে জেডি মাথা সামান্য উঁচু করে আর চোখে আকাশের দিকে তাকায়। আকাশকে থমথমে দৃষ্টিতে নিজের দিকে চেয়ে থাকতে দেখে জেডি চোখ নামায়, ভীষণ ইনোসেন্ট মুখ বানিয়ে রাখে। অরুণ একবার জেডির দিকে তাকায়, তো একবার আকাশের দিকে। খুব ভালোই বুঝেছে কাহিনী। অতঃপর জেডির পানে চেয়ে দাঁত কিরমিরিয়ে বলে, তুই ওর কথা বিশ্বাস করছিস আকাশ? আমি সিওর ও মাত্র রেস্টুরেন্ট থেকে পেট ভরে খেয়ে এসে তোকে ডাহা মিথ্যা বলছে। ওর কাজই তো এটা। আকাশ ততক্ষণে দৃষ্টি ফিরিয়ে নিয়েছে জেডি থেকে। এদিকে জেডি অরুণের কথাটা শুনেই মাথা তুলে আকাশের দিকে তাকায়। আকাশকে মুখ ফিরিয়ে নিতে দেখে ক্রোধ চাপল নিজের মাঝে। জ্বলন্ত চোখে তাকায় অরুণের দিকে। ইচ্ছে করছে একে জাস্ট ন করে ফেলতে। এক লাফ দিয়ে গাড়ির উপর থেকে নেমে এক প্রকার ঝড়ের বেগে এসে দু হাতে অরুণের গলা চেপে ধরে হুঙ্কার ছেড়ে বলে, তোকে বাঁচিয়ে রাখাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। অরুণের চোখ বড় বড় হয়ে যায়। সন্ধ্যা, লামিয়া এতক্ষণ এদের সকলের কাণ্ড অবাক হয়ে দেখছিল। এখন তাদের অবাকের মাত্রা ছাড়িয়ে যায়। সন্ধ্যা দ্রুত পায় এগিয়ে এসে জেডির পাশে দাঁড়ায়। অরুণের অবস্থা খারাপ দেখে সন্ধ্যা ঢোক গিল। অপরিচিত লোকটির উদ্দেশ্যে রাগান্বিত বাণী ছুড়ে দেয়, অরুণ ভাইয়াকে ছেড়ে দিন। অরুণের অপর পাশে আকাশ দাঁড়ানো। ভস্ম করে দেয়ার দৃষ্টিতে জেডির দিকে চেয়ে আছে। দাঁতে দাঁত চেপে বলে, জেডি ওকে ছাড়। জেডি কারো কথা শুনল না। সে বোধহয় আজ পণ করেছে, অরুণের নিঃশ্বাস থামা না পর্যন্ত সে অরুণকে ছাড়বে না। এক পর্যায়ে আকাশ গায়ের জোরে জেডিকে ধাক্কা দেয়। শক্ত ধাক্কা খেয়ে জেডি কয়েক পা পিছিয়ে যায়। অরুণ গলায় হাত রেখে সমানে কাশছে। জেডি অরুণের দিকে আবার ও তেরে আসতে নিলে আকাশ জেডির গালে জোরে সরে একটা পপ মেরে দেয়। জেডি রেগে আকাশকে ধাক্কা দিয়ে চিৎকার করে বলে, এভি, তুই সবসময় ওর পাশে থাকিস, সবসময় ওর কথা বিশ্বাস করিস। ও একটা মিথ্যাবাদী। আমার নামে সবসময় তোর কানে বিষ ঢালে ও। ওর জন্য আমাদের মাঝে। জেডি থেমে যায়, শ্বাস নেয়। হাইপার হয়ে গিয়েছে, নিজেকে সামলে আকাশের দিকে এগিয়ে এসে রাগান্বিত স্বরে বলে, তুই আমার সাথে ঠিকভাবে কথা না বললে আমি কিন্তু ওকে সত্যি সত্যি মেরে পুঁতে দিব এভি। অরুণ শব্দ করে হাসে। জেডি চোখ বুজল। অরুণের হাসি তার পুরো শরীর যা অয়ে দিচ্ছে। অরুণ ডান হাত একবার গলায় গুলিয়ে বলে, তোর দুঃস্বপ্নগুলো শুনতে আমার ভালো লাগে।
সময় করে আসিস একদিন। লিস্ট ধরে শুনবো। আফটার অল, তোর তো শোনার মানুষ নেই। জেডি আবার ও অরুণের দিকে তেড়ে যেতে নিলে আকাশ জেডির কলার ধরে রেগে বলে, আমার বন্ধুর থেকে দূরে থাকবি। এক কথা বারবার বলতে ভালো লাগে না আমার। জেডি অসহায় চোখে তাকায়। তোক গিলে বলে, আমিও তো তোর বন্ধু এবি ছিলি, এখন নেই। আকাশের কাটকাট জবাব, নো। কথাটা বলে আকাশ উল্টো ঘুরে জায়গাটি প্রস্থান করার উদ্দেশ্যে এগোয়। জেডির করুণ কণ্ঠস্বর, তোর প্রায়োরিটি লিস্টের শেষে সবসময় আমি ছিলাম এবি, তুই সব ভুলে গিয়েছিস। আকাশ উত্তর করল না। জেডি মলিন মুখে চেয়ে বলে, আমি সত্যিই খাইনি এবি। আকাশ শক্ত করে বলে, এত না খেয়ে থাকিস তো মরে যাস না কেন? এখনো বেঁচে থাকার মানে কি? বন্ধুর এত তাচ্ছিল্যপূর্ণ বাক্যে জেডির বুকে চিনচিন ব্যথা হলো। মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলল। সন্ধ্যা, লামিয়া এবারেও নীরব দর্শক হয়ে এদের কাণ্ড দেখছিল। সব মাথার উপর দিয়ে গিয়েছে। আকাশকে চলে যেতে দেখে সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পিছন থেকে আকাশের হাত টেনে ধরে। আকাশের পা থেমে যায়। ঘাড় বাঁকিয়ে তাকায় তার ধরে রাখা হাতের দিকে। সন্ধ্যা আকাশের হাত ছেড়ে আকাশের সম্মুখ বরাবর এসে দাঁড়ায়। সূক্ষ্ম চোখ বুলায় আকাশের পুরো মুখে। শুধু চোখের মনি সোনালি, আর দাড়িগুলো চাপ দাড়ির তুলনায় সামান্য বড়। এটুকুই পার্থক্য। এছাড়া আর কোনো পার্থক্য নেই আগের আকাশ আর এই আকাশের মাঝে। সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে। এতক্ষণের ঘটে যাওয়া সব ঘটনা তার মস্তিষ্ক থেকে বেরিয়ে গিয়েছে। মেয়েটা ভাঙা গলায় বলে, আপনি সত্যিই আকাশ? আকাশ ভ্রু কুঁচকে তাকায়। চোখে মুখে বিরক্তি। সন্ধ্যা আবার ও বলে, এতদিন কোথায় ছিলেন আপনি? আমার কণ্ঠ শুনতে চেয়েছিলেন যে? আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আর এলেন না। আমি মিথ্যেও অপেক্ষা করেছি। আমার এখনো বিশ্বাসই হচ্ছে না আমার মিথ্যে অপেক্ষার পর আপনি সত্যি সত্যি চলে আসবেন। আচ্ছা, আপনি এতদিন কোথায় ছিলেন? আর আপনার চোখে এরকম হয়ে গেল কিভাবে? কথাগুলো বলতে বলতে সন্ধ্যার দু চোখের পাতা বেয়ে অশ্রু গড়ায়। মলিন মুখে চেয়ে আকাশের উত্তরের অপেক্ষা করে। আকাশকে নির্লিপ্ততা দেখে সন্ধ্যা ভাঙা গলায় বলে, আপনি কি আমার উপর রাগ করেছেন? বিশ্বাস করুন, আমি আপনাকে চিনতে পারিনি, তাই রেগে গিয়ে পপ মেরেছি। আপনি আমার উপর রাগ করে থাকবেন না। অরুণ, লামিয়া আকাশের রিয়েকশন দেখার অপেক্ষা করছে। জেডি সন্ধ্যার দিকে ভ্রু কুঁচকে চেয়ে আছে, মনে হচ্ছে আজব কিছু তার চোখের সামনে ঘটছে। এদিকে আকাশ সন্ধ্যার কথাগুলো শুনে চরম বিরক্তিতে খার এপাশ ওপাশ করে। তাকে দেখে মনে হচ্ছে তার সামনে কেউ ঘন্টার পর ঘন্টা ভাষণ দিচ্ছে, আর সে তাতে ভীষণ রকম বিরক্ত। সন্ধ্যা আকাশকে এখনো নির্লিপ্ততা দেখে দুহাতে আকাশের হাত ধরে কিছু বলতে চায়। আকাশ সে সুযোগ দিল না। সন্ধ্যা হাত ধরায় মনে হলো তার গায়ে ফোস্কা পড়েছে। রেগে মেগে আকাশ তার হাত ছাড়িয়ে নিয়ে সন্ধ্যার বাম গালে কষিয়ে একটা পপ মেরে দেয়। সন্ধ্যা পড়তে পড়তে বেঁচে যায়। অরুণ, লামিয়া হতভম্ব হয়ে যায়। সন্ধ্যা ডান হাত তার বাম গালে রেখে ফুপিয়ে ওঠে। ছলো ছলো দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। ভাঙা গলায় বলে, আপনি আমাকে এভাবে পপ রমাতে পারলেন আকাশ? আকাশ আর সহ্য করতে পারল না। জাস্ট নিতে পারছে না। সন্ধ্যার দিকে তেড়ে গিয়ে ডান হাতে সন্ধ্যার গলা চেপে ধরে হিসহিসিয়ে বলে, শুধু থাপ্পড় নয়, এবার তোকে মেরাই ফেলবো। চেনা নেই জানা নেই, আমার সাথে জড়াতে আসার সাহস হয় কি করে? ভাষণ শোনাতে শোনাতে পুরো মাথা ধরিয়ে দিয়েছে। সন্ধ্যার চোখ উল্টে আসে। লামিয়া দৌড়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়ায়। অরুণ দৌড়ে এসে আকাশকে টেনে সন্ধ্যার থেকে জোর করে সরিয়ে নেয়। আকাশ এখনো রাগে ফুঁসছে। আবারও তেড়ে যেতে নিলে অরুণ আকাশকে টেনে ধরে হাঁপানো কণ্ঠে বলে, আকাশ, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস? ও সন্ধ্যা, তুই বারবার ওকে এভাবে আঘাত করছিস কেন? আকাশের দৃষ্টি কঠোর। চেঁচিয়ে বলে, এই মেয়ের কি প্রবলেম? আসার পর থেকে ভুলভাল বলছে, লিমিট ক্রস করছে পুরো। অরুণ অবাকের উপর অবাক হয়। বাকরুদ্ধ হয়ে যায়। কি বলা উচিত তার? ওদিকে সন্ধ্যা লামিয়াকে আঁকড়ে ধরে সমানে কাশছে, দুচোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। জেডি তার গাড়ি থেকে একটি পানির বোতল এনে বোতলের মুখ খুলে সন্ধ্যার সামনে পানির বোতল ধরে ছোট করে বলে, পানি খাও, রিল্যাক্স লাগবে। সন্ধ্যার এক মুহূর্তের জন্য মনে হলো আকাশ তাকে পানি দিতে এসেছে। দ্রুত মাথা উঁচু করলে আকাশের জায়গায় অপরিচিত ছেলেকে দেখে সন্ধ্যার মুখ ফ্যাকাশে হয়ে যায়। লামিয়া জেডির হাত থেকে পানির বোতল নেয়ার জন্য হাত বাড়ায়।
তখনই আকাশ হনহন করে এগিয়ে এসে জেডির হাত থেকে পানির বোতল কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এরপর দুহাতে জেডির কলার ধরে রাগান্বিত স্বরে বলে, তোর প্রবলেম কি? আমি যাদের লাইক করি না, তুই তাদের গুণে গুণে হেল্প করিস আমার সাথে থ্রু তা করতে। হোয়াই জেডি, হোয়াই? আকাশের কাণ্ডে সকলে অবাক হয়। জেডি হেসে বলে, কারণ আমিও তোর অপছন্দের তালিকার মানুষ। তাই তোর অপছন্দের মানুষ আমার হেল্প ডিজার্ভও করে যান। আকাশ নিভে যাওয়ার দৃষ্টিতে তাকায়। শান্ত গলায় বলে, ওকে, মনে থাকে যেন। নেক্সট টাইম আমার সামনে আসলে একদম করবা নি করে দিব। কথাটা বলে আকাশ জেডির কলার ছেড়ে জেডির পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায়। জেডি হেসে বলে, নাটকোবাজ এবেজান, কুরবানি করার কথা বলে অথচ লতাক করার সাহস হয় না। আকাশ দুহাত মুষ্টিবদ্ধ করল, পায়ের গতি বাড়ালো। সন্ধ্যা লামিয়ার হাত ছেড়ে আকাশের পিছু পিছু যায়। লামিয়া সন্ধ্যাকে আটকাতে চাইলেও পারল না। সন্ধ্যা মানল না। অরুণ সন্ধ্যার পিছু পিছু যায় আর বলে, সন্ধ্যা দাঁড়াও, আমি আকাশের সাথে কথা বলে ক্লিয়ার হয়ে তোমাকে বলবো। সন্ধ্যা শুনল না। মেয়েটা বড় বড় পায়ে আকাশের পিছু হাঁটে। ভাঙা স্বরে বলে, আকাশ থামুন বলছি, আপনি আমাকে বারবার আঘাত কেন করছেন বলুন। আকাশ দাঁড়ান। আকাশের ইচ্ছে করলো এই মেয়েটাকে আজ সত্যিই মেরে ফেলতে। কিন্তু মেয়েটা কিভাবে যেন তাকায়। সে মেয়েটির চোখে চোখ রাখতে পারে না। কেমন অস্থির লাগে। কিন্তু মেয়েটির মুখে নিজের নাম হজম হচ্ছে না তার। বাচ্চা একটা মেয়ে তার নাম ধরে ডাকছে, এসব সে হজম করবে। ভাবলেই রাগে শরীর রিরি করছে। সন্ধ্যার কণ্ঠ ভেসে আসে। আকাশ জবাব দিয়েছেন। আকাশ আকাশের মাথা দপদপ করছে। কখন থেকে এই বাচ্চা মেয়ে তার নাম ধরে ডাকছে। আর সহ্য করতে পারল না। দ্রুত উল্টো ঘুরে সন্ধ্যার দিকে গে তাকায়। পিস্তল বের করতে নেয়, তার আগেই সন্ধ্যা কিছু একটার সাথে বেঁধে হুমড়ি খেয়ে পড়ে পিছালার রাস্তার উপর। থাপে মৃদুয়া বলতো না করে ওঠে। আকাশ বিস্ময়ে দৃষ্টিতে তাকায়। লয়ার বের করল না। দ্রুত দুপা এগোয় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ভেজা চোখে তাকায় আকাশের দিকে। সন্ধ্যার দৃষ্টিতে দৃষ্টি মিললে আকাশের পা থেমে যায়। ডোক গিল ছেলেটা। সন্ধ্যার পেটে ভীষণ ব্যথা পেয়েছে। লামিয়া দৌড়ে এসে সন্ধ্যার পাশে বসে সন্ধ্যাকে তুলতে চায়। অরুণ অপর পাশে বসে সন্ধ্যাকে উঠতে সাহায্য করে। অবাক হয় আকাশকে নির্লিপ্ততা দেখে। আকাশ তাকে বাড়িতে থাকতে দিত না, সন্ধ্যা বাড়ি থাকতো বলে। আর আজ সে সন্ধ্যাকে ধরল, অথচ আকাশ নির্লিপ্ততা। অরুণের অবাক হওয়ার মাত্রা সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে এবার। সন্ধ্যার রাস্তায় হাঁটু ভাঁজ করে বসে থাকলো আকাশ তার কাছে আসবে সে আশায়। অথচ সন্ধ্যার ভাবনায় এক বালতি জল ঢেলে আকাশ সন্ধ্যার দিকে তাকিয়েই উল্টো দিকে যায়। সন্ধ্যা বিস্ময়ে দৃষ্টিতে তাকায়। আকাশ কয়েক পা উল্টো দিকে গিয়ে হঠাৎ উল্টো করে বড় বড় পা ফেলে এগোয়। সন্ধ্যা ফুপিয়ে ওঠে। দুর্বল কণ্ঠে ডাকে, আকাশ পায়ের গতি বেশ জোরে হাঁটার ফলে পরনের ওভারকোট অনেকটা পিছন দিকে উড়ে ওঠে। আকাশ আরো কয়েক পা এগিয়ে গিয়ে তার গাড়ির সামনে দাঁড়ায়। বা হাত গাড়ির দরজায় রেখে ডানদিকে ঘাট ফিরিয়ে একবার তাকালো সন্ধ্যার দিকে। সন্ধ্যা এদিক ফিরে নিঃশব্দে চোখের জল ফেলছে। আকাশ সাথে সাথে চোখ সরিয়ে নিয়ে গড়িতে উঠে বসে ড্রাইভারের উদ্দেশ্যে বলে, গাড়ি স্টার্ট দাও ফাস্ট। ছেলেটি গাড়ি স্টার্ট দেয়। ধীরে ধীরে গাড়ি চলতে শুরু করে। সন্ধ্যা আকাশের গাড়ি চলতে দেখে দ্রুত উঠে দাঁড়ায়। পেট ছিঁড়ে যাবে মনে হচ্ছে। কিন্তু সে থামল না। তার মনে হলো আকাশ এবার চলে গেলে আবারও হারিয়ে যাবে। সে আর দেখতে পারবে না আকাশকে। সে না হয় আকাশের এসব চর্থা পপ রই খাবে, তবুও আকাশ তার সামনে থাকুক। তীব্র পেট গায়ে না মেখে সন্ধ্যা গাড়ির পিছু পিছু যায়। এক পর্যায়ে দৌড়ায়। চিৎকারে করে ডাকে, আকাশ। ফোপায় আর বলে, যাবেন না আকাশ, থেকে যান। অরুণ লামিয়া বিস্ময়ে চোখে তাকায় সন্ধ্যার দিকে। লামিয়া সন্ধ্যার পিছু পিছু দৌড়ে বলে, সন্ধ্যা দাঁড়া, আয় দাঁড়া, থাপাবি। সন্ধ্যা শুনলই না। ওই তো ওই গাড়ি করে তার আকাশ চলে যাচ্ছে। সে কি করে থাকবে? অরুণের চোখজোড়া ঝাপসা হয়ে এসেছে। কি হচ্ছে এসব? তার নিজেরই তো দমবন্ধ লাগছে। তাহলে সন্ধ্যার কেমন লাগছে? আকাশের ড্রাইভার গাড়ির পিছু পিছু এক মেয়েকে এভাবে দৌড়াতে দেখে আকাশের উদ্দেশ্যে বলে, স্যার একটি মেয়ে আপনাকে ডাকছে। গাড়ি সাইড করব কি? আকাশের দৃষ্টি সামনের আয়নায়, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সন্ধ্যা দৌড়াচ্ছে। আকাশের অস্থিরতা বাড়ে, হাঁসফাঁস করে। তীব্র মাথা থায় মাথা ফেটে যাওয়ার উপক্রম হয়েছে।
আকাশ এপাশ ওপাশ করে, দুহাতে মাথার চুল টেনে চিৎকার করে বলে, গাড়ির স্পিড বাড়াবে আদব, নয়তো তোকে গাড়ির নিচে সে ফেলবো। ড্রাইভার কেঁপে ওঠে। আকাশের কথা অনুযায়ী গাড়ির স্পিড বাড়ালো। কিছু সময় পর গাড়িটি সন্ধ্যার নাগালের বাইরে চলে আসে। আকাশ বোধহয় একটু শান্ত হয়। সিটে মাথা ঠেকিয়ে চোখ বুজে নেয়। মাথা ব্যথার তীব্রতা সময়ের সাথে সাথে বাড়ছে। আকাশের গাড়ি মিলিয়ে যেতে দেখে সন্ধ্যার রাস্তার মাঝে হাঁটু মুড়ে বসে পড়ে। দুহাতে মাথা চেপে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। আবারও তার আকাশটাকে রেখে চলে গেল। সে এখন কোথায় খুঁজবে তার আকাশকে? সৌম্য অনেকক্ষণ থেকে সন্ধ্যাকে খুঁজছিল। কলেজের আশেপাশে খোঁজা শেষ করে এদিকটায় এসেছে। চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। এমনিতেই তার বনুর অবস্থা ভালো না। এর মধ্যে একটু 19-20 হতে না হতেই চিন্তায় মাথা ফেটে যায়। রাস্তার পাশে লামিয়ার স্কুটি দেখে বুঝলো এরা এদিকেই এসেছে। ভেবে একটু স্বস্তি পেল। দ্রুত পায়ে এগিয়ে গেল সামনের দিকে। সামনে তাকালে মনে হলে রাস্তার মাঝে স্কুল ড্রেস পরা কেউ বসে আছে। পিছনে আরেকজন মেয়ে, সাথে আরেকটি ছেলে। সৌম্য আরেকটু সামনে এগোলে সকলকে চিনতে তার একটু অসুবিধা হয় না। সৌম্য বড় বড় পায়ে এগিয়ে যায়। সন্ধ্যার কান্নার আওয়াজ পেয়ে এক প্রকার দৌড়ে গিয়ে সন্ধ্যার সামনের রাস্তায় হাঁটু মুড়ে বসে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে বনু, এভাবে কাঁদছিস কেন? ভাইকে দেখে সন্ধ্যার কান্নার গতি বাড়ল। ভাইয়ের বুকে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে, আকাশ আবার চলে গেল। আবার গেল। উনি আর আসবেন না সৌম্য ভাইয়া। বনুর কথায় ভাঙা ভাঙা হলে সে সব বুঝল, কিন্তু বলার মতো কিছু পেল না। আবার কি হয়েছে কে জানে। সে দীর্ঘশ্বাস ফেলে মাথা উঁচু করে লামিয়া আর অরুণের দিকে তাকায়। দুজনের এরকম থমথমে চেহারা দেখে সৌম্য অবাক হয়, জিজ্ঞেস করে, কি হয়েছে অরুণ ভাইয়া? অরুণ তার লালিত চোখচোড়ায় একবার সৌম্য পানে ফেলে, তবে কিছু বলে না। সাথে সাথে উল্টো দিকে পথ ধরে বড় বড় পায়ে এগিয়ে যায়। চোখে মুখে রাগ, উদ্দেশ্য জেদি। সে যা আন্দাজ করছে এরকম কিছু হলে সন্ধ্যার সাথে খুব খারাপ হবে। সৌম্য অরুণকে দেখে ভীষণ অবাক হয়। বড় কোনো কিছু কি হয়েছে? সন্ধ্যার কান্নার বেগ বাড়ে। সৌম্য সন্ধ্যার মুখ তুলে সন্ধ্যার দিকে তাকালে অবাক হয়। উজ্জ্বল শ্যামলা দুগালে দুটো পপ অরের দাগ স্পষ্ট ভেসে উঠেছে। সৌম্য বিস্মিত কণ্ঠে বলে, তেকে কে মেরেছে বনু? সন্ধ্যা কাঁদতে কাঁদতে বলে, আকাশ আমায় চেনে না ভাইয়া। উনাকে একটু বলো না, আমায় যেন চেনে। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। উনাকে এনে দাও আমার কাছে। সৌম্য অবাক হলো। আকাশ ভাইয়া কোথা থেকে আসছে? সন্ধ্যার কথার আগামাথা কিছুই বুঝল না, কিন্তু তার বনুর যে ভীষণ কষ্ট পাচ্ছে এটুকু বুঝল। সৌম্য বুকে চিনচিনে ব্যথা হয়। তার বনুর এমন দুঃখ ভরা জীবনের শেষ কোথায়? সন্ধ্যা মালতী। হঠাৎ চেঁচানোর শব্দে ড্রাইভার ভয় পেয়ে গাড়ির ব্রেক কষে। আকাশ চোখ মেলে তাকায়। ড্রাইভার ঢোক দিলে ভীতি কণ্ঠে বলে, কি হয়েছে স্যার? আকাশ নিজেই বুঝতে পারছে না। সে তো চোখ বুজেছিল, ভীষণ মাথা ব্যথা করছিল। হঠাৎ কি হলো কে জানে, নামটি মুখ দিয়ে বের হয়ে এলো। আকাশ ড্রাইভারের দিকে চেয়ে থমথমে কণ্ঠে বলে, সন্ধ্যা মালতী কি? ছেলেটি মিনমিন করে বলে, শুনেছি এটা একটা ফুলের নাম। আকাশ ছোট করে বলে, ওহ, দেখতে কেমন? ছেলেটি দ্রুত তার ফোন থেকে গুগলে সার্চ করে সন্ধ্যামালতী ফুল বের করে আকাশের দিকে ফোন বাড়িয়ে দেয়। আকাশ ফোনটি তার হাতে নিয়ে ফুলটির দিকে তাকালো। আগে কখনো দেখেছে বলে মনে পড়ল না। বেশ অনেকক্ষণ ফুলটির দিকে চেয়ে হাসফাস করে। এক পর্যায়ে বিতৃষ্ণা কণ্ঠে বলে, জঘন্য। এরপর ফোনটি ছুঁড়ে ফেলে আবার ও চোখ বুজে গাড়ি স্টার্ট দিতে বলে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। আকাশ হঠাৎই শব্দ করে বলে, সন্ধ্যামালতী সুন্দর। ড্রাইভার আর চোখে আকাশের দিকে তাকালো। ভাবছে আকাশের মাথার তার ছিল নাকি। একবার বলে জঘন্য, 2 মিনিট পরেই বলে সুন্দর। আজব পাবলিক। যে তার গাড়ির পাশে এসে দাঁড়িয়েছে। পরনে কালো শার্ট প্যান্ট, তার উপর কালো ওভারকোট। কিচকিচে কালো চোখের মণি দুটো এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এতক্ষণ এখানে ঘটে যাওয়া কাহিনী নিয়ে ভাবনায় মুশকুল সে। ডান হাতের আঙুলের মাঝে নয়তয় সিগারেট। একটু পর পর তাতে একটা করে টান দেয়। জেডির পুরো নাম জ্যাক ডলটন। সংক্ষেপে সবাই জেডি বলে ডাকে। নামটি এরকম হওয়ার কারণ আছে অবশ্যই। তার বাবা লন্ডনের স্থানীয় মানুষ, সেই সূত্রে এই নাম। লন্ডন থেকে বাংলাদেশ আসা, আকাশের সাথে পরিচিত হওয়া, আবার হারিয়ে যাওয়া, আবারও ফিরে আসা। সবকিছুর পিছনে একটি গল্প আছে। জেডির হাইট 6 ফুট।
আকাশের হাইট ও সেই জেডির মাথার কালো চুলগুলো খুব সুন্দরভাবে সেট করা, দুগাল ভর্তি চাপদারি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, সেই আকাশের গায়ের রঙের মতোই। আকাশ আর জেডির মাঝে আহামরি কোনো পার্থক্য নেই, শুধু চোখের মণি ব্যতীত। আকাশের চোখের মণি সোনালি আর জেডির কালো, এটুকুই। তাছাড়া দুজন পাশাপাশি দাঁড়ালে অনেকটা আপন ভাইয়ের মতো লাগে দুজনকে। ভার্সিটিতে অবশ্য তাদের দুজনের খুব নামডাক ছিল। সাধারণত এত বেশি ফর্সা ছেলেরা খুব দুর্লভ। সেখানে আকাশ ফিরাজ নওয়ান, হেভি, জ্যাক ডালটন, জেডি দুজনেই বেশ সুদর্শন পুরুষ হিসেবে পরিচিত ছিল ভার্সিটির সকলের কাছে। অনেকে তো তাদের আপন ভাই বলেই চিনত। কথাগুলো ভেবে জেডি একটু হাসল, কিন্তু হঠাৎ সবকিছু কেমন যেন হয়ে গেল, যাকে বলে একেবারেই এলোমেলো। জেডির হাসি মিলিয়ে যায়। কোথা থেকে অরুণ এসে দুহাতে জেডির শার্টের কলার ধরে রেগে বলে, জেডি আকাশ এরকম করছে কেন? সত্যি বলবি, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। জেডি হাত থেকে সিগারেট পড়ে যায়। বিরক্ত হলো ছেলেটা। দুহাতে অরুণের হাত তার কোটের কলার থেকে ঝাড়া মেরে সরিয়ে দেয়। বিরক্তি কণ্ঠে বলে, এভিকে গিয়ে জিজ্ঞেস কর আমার কাছে কি ও সন্ধ্যাকে চিনছে না কেন? জেডি ভ্রু কুঁচকে বলে, হুইজ সন্ধ্যা? অরুণ দাঁত কিরমির করে বলে, সন্ধ্যা আকাশের বউ। জেডি এত অদ্ভুতভাবে তাকালো যেন পৃথিবীতে কোনো আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, যা সে মাত্র শুনল। হঠাৎই সে শব্দ করে হেসে দেয়। হাসতে হাসতে ডান হাতে গাড়ি ধরে রাখে। অরুণ বিরক্ত চোখে চেয়ে আছে। জেডি বহু কষ্টে নিজেকে সামলে বলে, তোর খোঁজ কি পাবনার লোকেরা এখনো পায়নি? একবার বলছিস এভির চোখ কালো ছিল, একবার বলছিস ও বিবাহিত ছিল। মানে মজা করার লিমিটটা একটু রাখো ড্যার। অরুণ হতাশ কণ্ঠে বলে, চোখের ব্যাপার নিয়ে কিছু বলছি না, কিন্তু ও সত্যিই বিবাহিত। ওর। জেডি মাঝখান থেকে বলে, লাইক সিরিয়াসলি? আমার দুঃস্বপ্ন শুনতে চেয়ে নিজের ভিত্তিহীন স্বপ্ন ফাটাতে এসেছিস? ভালো ভালো, শুনবো অবশ্যই, কিন্তু তুই প্লিজ একটা ডক্টর দেখা, নয়তো পাবনায় যা। তোকে আর নেয়া যাচ্ছে না। অরুণ রেগে বলে, আমি মিথ্যা বলছি না। জেডি মাছি তাড়ানোর ভঙ্গি করে বলে, এভির মেয়েদের অপছন্দ করার পিছনে অনেকগুলো কারণ আছে। এর মধ্যে তোর প্লেবয়ের রোল জাস্ট একটা নমুনা। আরও বড় বড় কারণ আছে। এগুলো তুই, আমি সবাই জানি। এরপর ও এসব কোন যুক্তিতে বলিস, বুঝলাম না। মানে, ওকে পুরো বিবাহিত বানিয়ে দিচ্ছিস? একসাথে এত গার্লফ্রেন্ডদের ছ্যাঁকা খেয়ে গাঁজা খাওয়া শুরু করলে এরকমই হয়। অরুণ রেগে বলে, সবাইকে নিজের মতো ভাবা বন্ধ কর জেডি। আমি সিওর তুই আকাশকে আবার ও ব্যাপথে নিয়ে গিয়েছিস। এরকম হলে আন্টি তোকে ছাড়বে না। জেডি হেসে বলে, আমার পথ অলয়েজ সুপথ দেয়ার। তোদের মতো বা লপাকনামি করা পাবলিক এসব বুঝবি না। তাছাড়া ভদ্রমহিলার উপর আমার রুচি নষ্ট হয়ে গেছে। অবশ্য তোর উপরও নেই, বুঝলি? বিশ্বাস খা, তক বলে কথা। অরুণ রেগে কিছু বলতে নেয়, তখনই পাশ থেকে সৌম্য উদ্বিগ্ন কণ্ঠে ডাকে, অরুণ ভাইয়া। অরুণ বাদিকে ফিরে তাকায়। সৌম্য রকলে সন্ধ্যাকে দেখে ছেলেটা বিচলিত হয়, এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, সন্ধ্যার কি হয়েছে সৌম্য? সৌম্য চোখ বুজে শ্বাস নেয় কয়েকবার। লামিয়া বলেছে, সন্ধ্যা উপুর হয়ে পড়ে গিয়েছে। তাছাড়া সন্ধ্যা পেট ব্যথায় ভীষণ কাতরাচ্ছে। সৌম্য নিজেকে ভীষণ অসহায় লাগছে। বুক কাঁপছে, তার বনুর বাচ্চার কোনো ক্ষতি হলো কি নাই ভেবে। সন্ধ্যা তার ভাইয়ের বুকে মুখ ঠেকিয়ে নিঃশব্দে চোখের পানি ফেলছে। একে তো আকাশের পরিবর্তিত রূপ, সাথে তীব্র পেট ব্যথায় মেয়েটার জান যায় যায় অবস্থা। ডান হাতে সৌম্য পিঠের দিকে শার্ট খামচে ধরে ব্যথা প্রশমনের উপায়। অরুণ সৌম্য কাঁধে হাত রেখে অরুণকে ঝাঁকিয়ে ডাকে, সৌম্য। সৌম্য চোখ মেলে তাকায়। দুর্বল কণ্ঠে বলে, আপনার গাড়িটা কোথায় ভাইয়া? বনুকে হসপিটাল নিব। অরুণ জবাব দেয়, আমি বাইক নিয়ে বেরিয়েছি। গাড়ি তো আমার সাথে নেই। আচ্ছা দাঁড়াও। এরপর অরুণ জেডির দিকে তাকায়। জেডির দৃষ্টি সৌম্য দিকে। অরুণ জেডির উদ্দেশ্যে বলে, লিফট দিবি? জেডি কিছু বলছে না। সৌম্য দৃষ্টি জেডির উপর পড়ে। জেডিকে দেখে সৌম্য ভ্রুকুচকে নেয়। চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছে মনে হলো। 2 সেকেন্ডের মাথায় সৌম্য মনে পড়ে জেডিকে। ভার্সিটিতে আকাশের সাথে সবসময় জেডিকে দেখত। তাদের ব্যাচের বেশিরভাগ মানুষ জানত এভি জেডি 2 ভাই। তাদের মধ্যে সৌম্য ছিল, কিন্তু পরে জানতে পারে তারা ভাই নয়। তারপর হঠাৎই জেডি কোথায় যেন হারালো। সৌম্য এদের ব্যাপারে কিছু জানত না।
মাথাও ঘামায়নি। আজ এত বছর পর জেডিকে দেখে সে বেশ অবাক হয়। জেডি পকেট থেকে গাড়ির চাবি বের করে গম্ভীর গলায় বলে, ওকে। তার দৃষ্টি সৌম্য রপানে। জেডির সম্মতি পেয়ে সৌম্য খুশি হলো না। জেডির থেকে দৃষ্টি ফিরিয়ে সে অরুণের উদ্দেশ্যে বলে, আমি সিএনজি করে চলে যাব অরুণ ভাইয়া। কথাটা বলে সৌম্য উল্টো দিকে এগোয়। অরুণ দ্রুত সৌম্য রর সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে সৌম্য? জেডির গাড়িতে যাও। সন্ধ্যাকে অনেক অসুস্থ লাগছে। সৌম্য ছোট করে বলে, উনার সাথে যাব না ভাইয়া। কেন? সৌম্য ফুস করে শ্বাস ফেলে বলে, উনাকে আমার পছন্দ নয় ভাইয়া। উনি ভীষণ উচ্ছৃঙ্খল টাইপ। দৃষ্টিও ভালো লাগে না। আর জেডি এগিয়ে এসে বলে, কিছু বলছিলে ড্যার? সৌম্য চুপ হয়ে গেল। জেডি একবার সৌম্য র দিকে তাকায় তো একবার সন্ধ্যার দিকে তাকায়। বলে, সালাম কালাম সব ভুলে গেছো? সেসব থাক, কোলে এটাকে। সৌম্য ভদ্রতাসূচক উত্তর দেয়, ছোট বোন। জেডি হেসে বলে, ও নাইস। তোমার বোন তো পাক্কা লাইলি। বাট মজনু পাত্তা দিচ্ছে না। আই থিঙ্ক মাথায় গন্ডগোল হয়েছে, নকল মজনুকে আসল মজনু ভাবছে। এটুকু বলে জেডি পকেট থেকে একটি 1000 টাকার নোট বের করে সৌম্য র বুক কেটে রেখে বলে, তোমার বোনকে একটা পাগলের ডক্টর দেখিয়ে নিও। কেমন? সৌম্য থমথমে মুখে তাকায়। সে জেডিকে উচ্ছৃঙ্খল বলায় জেডি তাকে সূক্ষ্ম অপমান করল, এটা খুব ভালো করে বুঝল সে। জেডি এক পা পিছিয়ে গিয়ে হেসে বলে, আমাকে যতটা খারাপ ভাবো, ট্রাস্ট মি, আমি তার চেয়েও 1000 গুণ খারাপ। প্রভু চাইলে আমার গাড়ি ছাড়া হসপিটাল গিয়ে দেখ। এখানে কি কথা হচ্ছে? সন্ধ্যার মাথায় কিছু ঢুকছে না। এ পর্যায়ে এসে অসহনীয় পেট ব্যথায় সন্ধ্যা জ্ঞান হারায় বা হাত ছেড়ে দেয়। ব্যাপারটি জেডি লক্ষ্য করে হেসে বলে, যাহ, তোমার বোন তো মরে গেল। সৌম্য রবুক কেঁপে উঠল। দ্রুত সন্ধ্যার দিকে তাকায়। বনুকে অচেতন অবস্থায় দেখে সৌম্য সব এলোমেলো লাগে। অসহায় কণ্ঠে ডাকে, বনু। জেডি তার গাড়ির চাবি অরুণের পকেট রেখে অরুণের বাইকের চাবি নিয়ে নেয়। উল্টো দিকে ফিরে হাঁটতে হাঁটতে বলে, ওদের নিয়ে যাও। সৌম্য নিজেকে ভীষণ অসহায় লাগছে। আশেপাশে তাকলো সে। জায়গাটি একদম ফাঁকা। কতদূর গেলে যে গাড়ি পাবে, তাছাড়া যেদিকে তার সেই আগের মতোই লাগলো। সে যা বলবে না শুনলে তুলকালাম কাণ্ড বাঁধায়। সৌম্য কারো অপমান সয়, তার অনুদান নিতে বিন্দুমাত্র আগ্রহী হয় না। কিন্তু এখন তার বনুর জীবন জড়িয়ে। বনুর জন্য সে তার অপমান ভুলে গিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। অরুণ গাড়ির দরজা খুলে দিলে সৌম্য সন্ধ্যাকে নিয়ে গাড়িতে উঠে বসে। অরুণ ড্রাইভিং সিটে উঠে গাড়ি স্টার্ট দেয়। রাস্তার অপর পাশের লামিয়া সে সন্ধ্যা আর তার ব্যাগ স্কুটির সামনে রেখে স্কুটি স্টার্ট দিয়ে গাড়ির পিছু পিছু যায়। কিছু দূরে এসে জেডি অরুণের বাইক পেয়ে বাইকে উঠে বসে। কানে ব্লুটুথ লাগিয়ে বাইক স্টার্ট দেয়। দৃষ্টি অদৃশ্য হওয়ার পথে তার গাড়ির দিকে। হঠাৎই বাইক টান দেয়। বাইকের স্পিড হাই। কয়েক সেকেন্ডের মাথায় জেডি তার গাড়ির পাশাপাশি এসে বাইকের স্পিড কমায়। আরেকটু চেপে যায় তার গাড়ির দিকে। বাদিকে খাড় ফেরায়। অরুণের চোখে মুখে চিন্তা। মনোযোগ দিয়ে গাড়ি চালানোয় ব্যস্ত। জেডি বাঁকা হেসে গলা চড়িয়ে বলে, গাড়ির ব্রেক তো ফেল দেয়ার। কথাটা শুনতাই অরুণ দ্রুত ডানদিকে খাড় বাঁকায়। রেগে বলে, তোর প্রবলেম কি জেডি? কথাটা বলে অরুণ গাড়ি থামানোর চেষ্টা করে। কিন্তু পারছে না। তার মনে হলো সত্যি হয়তো গাড়ির ব্রেক ফেল। বেচারা অতিরিক্ত টেনশনে হাইপার হয়ে গিয়েছে। জেডি শব্দ করে হাসে। বলে, ক ব রস্থানে 3টা ক ব রেল টিকিট কাটতে যাচ্ছি। সাবধানে মরবি। ওকেই দেয়ার। কথাটি বলে জেডি তার বাইকের স্পিড বাড়ায়। এদিকে অরুণ গাড়ি থামানোর চেষ্টা করছে, অথচ প্রতিবারই ব্যর্থ হচ্ছে। পিছন থেকে সৌম্য বলে, অরুণ ভাইয়া গাড়ির ব্রেক ঠিকই আছে। আপনি গাড়ি চালান। তখনই অরুণ গাড়ির ব্রেক কষে। স্বস্তির নিঃশ্বাস ফেলে। সত্যিই গাড়ির ব্রেক ঠিকই আছে। ওই কথায় আছে, অতিরিক্ত হাইপার হলে সহজ জিনিস হাতের বাইরে চলে যায়। অরুণের ক্ষেত্রে তেমনটাই হয়েছিল। কিন্তু সৌম্য কিভাবে বুঝল? অরুণ পিছু ফিরে জিজ্ঞেস করে, তুমি কিভাবে বুঝলে সৌম্য? সৌম্য জবাব দেয়, আপনি উনার বন্ধু, তাই মনে হলো। আপনি প্লিজ দ্রুত চলুন। বনুর জন্য চিন্তা হচ্ছে। অরুণ আর সময় স্টোনা করে গাড়ি স্টার্ট দিল। সৌম্য তার বুকে পড়ে থাকা অচেতন সন্ধ্যার দিকে তাকায়। মুখটা মলিন। ডান হাত অতি স্নেহের সাথে সন্ধ্যার মাথায় বুলিয়ে দেয়। আজ কি হয়েছে কে জানে। সে শুধু চায় তার বনুর বাচ্চাটা সুস্থভাবে এই পৃথিবীতে আসুক।
তার বনুর একটুখানি সুস্থ হওয়ার জন্য এই একটাই সম্বল হিসেবে ধরে রেখেছে সৌম্য। আর তো কোনো উপায় নেই। অরুণের কথায় ধ্যান ভাঙে সৌম্য। যেটি আমার বন্ধু নয় সৌম্য, ও শুধু আকাশের বন্ধু। অরুণের কণ্ঠে রাগ। সৌম্য ভ্রুকুচকে তাকিয়ে রইল। এসব ব্যাপারে সে জানে না, তাই অবুঝ নয়নে চেয়ে রইল। যেটি খুব রিল্যাক্স মুডে বাইক চালাচ্ছিল। হঠাৎই চোখ মুখ শক্ত হয়ে যায়। বাইকের স্পিড সর্বোচ্চ করে, আঁকাবাঁকা করে বাইক টেনে নিয়ে যায়। তীব্র বাতাসে চোখ বুজে আসার কথা, অথচ জেডির চোখ জোড়া তীক্ষ্ণ। একবারের জন্য ও বন্ধ হয় না। রাগে মুখ লাল হয়ে গিয়েছে। বিড়বিড় করে, এভির বাচ্চা। কিছু সময়ের মাঝে একটি হসপিটালের সামনে বাইক থামায় জেডি। দ্রুত বাইক থেকে নেমে হসপিটালের দিকে দৌড় দেয়। হাঁটু সমান ওভারকোট পিছনে কিছুর সাথে বেঁধে যাওয়ায় ডান হাতে জোরে টান দেয়। এক কোনায় সামান্য ছিল বোধহয়। জেডি সেদিকে পাত্তা দিল না, দৌড় লাগায় ভেতরে। তিনতলায় এসে থামে জেডি। হাঁপিয়ে গিয়েছে। সামনে তাকালে দেখল এভি ভীষণ সিরিয়াসভাবে একজন ডক্টরের সাথে কথা বলছে। জেডি বড় বড় পা ফেলে এগিয়ে যায়। কোনো কথা ছাড়াই এভিকে টেনে সরিয়ে দিয়ে বা হাতে ডক্টরের কলার শক্ত করে ধরে ডান হাতের সমানে ঘুষি মারে। থামাথামির নাম নেই। এভি হতভম্ব চোখে তাকায়। ডক্টরটির বয়স আকাশের মতোই। সে মার খাচ্ছে কেন তাও বুঝো না। জেডিকে আটকাতে চাইলেও পারে না। জেডি লোকটিকে রতে মাটিতে শুইয়ে দিয়েছে। আশেপাশের সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। আকাশ এগিয়ে আসার আগেই কোথা থেকে নিয়াজ দৌড়ে এসে জেডিকে আটকায়। চেঁচিয়ে বলে, আরে কে আপনি? আমার বন্ধুকে এভাবে মারছেন কেন? জেডি রেগে নিয়াজকে ধাক্কা দিয়ে আবার ও মারতে উদ্যত হয়। নিয়াজ এগিয়ে এসে জেডির হাত শক্ত করে ধরে। জেডি মুখ তুলে চায়। চেঁচিয়ে বলে, এই ছেলে এত সাহস কোথায় পেয়েছে যে ও এভির চোখের লেন্স লাগিয়ে দিতে চায়? নিয়াজ বিস্ময়ে দৃষ্টিতে চেয়ে আছে। অবাক স্বরে বলে, জেডি তুমি হঠাৎ কোথা থেকে এলে? আর আমার বন্ধুকে এভাবে মারছো কেন? জেডি রেগে নিয়াজের মুখে একটা ঘুষি মেরে দেয়। সাথে বলে, তোমাকেও মারা উচিত। দুই বন্ধু যুক্তি করে এভির পিছনে পড়তায় না। নিয়াজ হতভম্ব হয়ে যায়। জেডির কথার আগামাথা কিছুই বুঝল না। এদিকে আকাশ জেডিকে টেনে তুলে ধাক্কা দিয়ে বলে, তোকে আমার সামনে আসতে নিষেধ করেছি না? তুই আবার আমার সামনে এসেছিস। কি প্রবলেম তোর? আমাকে শান্তি দিচ্ছিস না কেন? জেডি হতাশ কণ্ঠে বলে, প্রবলেম তো আমারই এভিজান। তোর চোখ গেলে পরে আমার বউ ভেস্তে যাবে। কারণ আমি বউ রেখে অন্ধ এভিকে প্রক্সি দিতে আসব। একটু বোঝ। এভি কটমট দৃষ্টিতে তাকায় জেডির দিকে। জেডি চোখ ছোট ছোট করে তাকায়। এভি দাঁত কিরমির করে বলে, আমি যখন বলেছি আমি লেন্স পরব মানে পরব। জেডি হেসে বলে, পারবি না জান। এভি রে আবারও কিছু বলতে নেয় তখনই নিয়াজ এভিকে ঘুরিয়ে তার দিকে ফেরায়। দৃষ্টিতে বিস্ময়। ডোক গিলছে বারবার। এটা কিভাবে সম্ভব? গত 4 মাস যাকে মৃত ভেবে এসেছে সে এখন জলজন্ত তাদের সামনে দাঁড়িয়ে আছে। ডান হাত তুলে এভির গালে রেখে থেমে থেমে বলে, আকাশ, তুমি বেঁচে আছো। আকাশ ভ্রু কুঁচকে তাকায়। নিয়াজ আকাশকে জড়িয়ে ধরে। তার তো বিশ্বাসই হচ্ছে না এটা আকাশ। এদিকে নিয়াজের কাণ্ডে আকাশ অবাক হয়। মনে হচ্ছে নিয়াজ পুরনো প্রেমিক খুঁজে পেয়েছে। তাকে কোন দিক দিয়ে নিয়াজের প্রেমিকা লাগছে। আকাশ নিয়াজকে ধাক্কা মেরে সরিয়ে দেয় নিজের থেকে। রেগে বলে, কি প্ল্যান করছো তুমি? তোমার ভালো মানুষের আড়ালে আসল তুমিকে আমি খুব ভালো করেই চিনি। নিয়াজ অবাক হয়ে বলে, মানে কি বলছো? তাছাড়া তুমি এতদিন কোথায় ছিলে? আকাশ বিরক্তি কণ্ঠে বলে, তোমার শ্বশুরবাড়ি। জেডি নিয়াজের সামনে দাঁড়িয়ে চোখ ছোট ছোট করে বলে, ব্যাপার কি? তুমি না আকাশের শত্রু? হঠাৎ প্রেমিক প্রেমিক ভাইব দিচ্ছ কেন? তুমি ছেলে এটা মাথায় রাখো। আর আমার এভিজনের থেকে দূরে থাকো। নিয়াজ হতভম্ব চোখে তাকায়। জেডি এসেই যে ডক্টরকে মারল তার নাক দিয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়েছে। ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ডান হাতের তালু দিয়ে রক্তকণা মুছে নেয় সে। এভি তার সামনে এসে গম্ভীর স্বরে বলে, আজকে লেন্স পরাতে পারবে না। ছেলেটি রোগ গিলল। এভির পাশ থেকে জেডি কৌতুক স্বরে বলে, শুধু আজকে নয়, এক্ষুনি পারবে। আর তারপর জানটা দিয়ে দিতে হবে। লেন্স পরাবে জান দিবে। পারবে না ড্যার। এভি ওভারকোটের ভেতরের পকেট থেকে একটা স্তল বের করে স্তলটি ঘোরায় আর ডক্টরের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আমাকে লেন্স না পরালে এক্ষুনি জান দিতে হবে। কি চাও বলো? নিয়াজের কলিগ ভীতি চোখে একবার জেডির দিকে তাকায় তো একবার এভির দিকে।
বেচারা এটা কোথায় ফাঁসল। সে এদের দুজনের কাউকেই চেনে না। তার পরিচয় নিয়াজের সাথে। অল্পদিনেই খুব ভালো বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক গড়ে উঠেছে তাদের মাঝে। কিন্তু সে নিয়াজের থেকে ভীষণ ভীতু টাইপ। তার মাঝে আবার এসব। নিয়াজ এগিয়ে এসে আকাশের হাতে পিস্তল দেখে ভীষণ অবাক হয়। বলে, আকাশ তোমার কি হয়েছে একটু ক্লিয়ার করবে প্লিজ। এবি নিয়াজের কলার ধরে চিবিয়ে চিবিয়ে বলে, তোমার বন্ধুকে রাজি হতে বলো, নয়তো ওকে সহ তোমাকে একদম মেরে ফেলবো। নিয়াজ ঢোক গিলল। তার দৃষ্টি আকাশের সোনালী চোখের মনিতে। অবাক হলো না। অবাক হলো আকাশের স্বভাব দেখে। অতঃপর বলে, ঠিক আছে, ওর চেয়েও ভালো ডক্টর আছে। আমার বড় স্যারের সাথে কথা বলে তোমাকে জানাবো। এবি গম্ভীর স্বরে বলে, গুড। ডেট যেন আজকেই হয়। এরপর নিয়াজকে ছেড়ে এবি ডান হাতে জেডিকে ধাক্কা দিয়ে সামনের দিকে চলে যায়। জেডির রাগান্বিত দৃষ্টি নিয়াজের উপর। নিয়াজের দিকে তেড়ে এসে বলে, তুমি এবিকে কি বললে? নিয়াজ ঢোক গিলে বলে, তোমরা দুজন এরকম করলে আমি কোন দিকে যাব বলতো? তাছাড়া আকাশ এতদিন কোথায় ছিল? আর ও বাঁচল কিভাবে? তুমি সব জানো তাই না? জেডি তীক্ষ্ণ চোখে তাকায় নিয়াজের দিকে। পিছন থেকে অরুণ বলে, জেডি তুই সব ক্লিয়ার করবি এক্ষুনি। জেডি খাট বাঁকিয়ে অরুণের দিকে তাকায়। বাঁকা হেসে বলে, কিচ্ছু ক্লিয়ার করব না। কি করবি? অরুণ রেগে বলে, করবি তুই। আকাশ সন্ধ্যার সাথে এরকম কেন করছে? সন্ধ্যাকে একদম চিনতেই পারছে না। কি হয়েছে আকাশের বল? জেডি বিরক্ত হলো। আবার কোন সন্ধ্যা সন্ধ্যাকে টেনে আনছে? অরুণের কথা শুনে নিয়াজ অবাক হয়। আকাশ সন্ধ্যাকে চিনতে পারছে না, এটা কখনো সম্ভব? অতঃপর বলে, এসব কি বলছো অরুণ? অরুণ উত্তর করে, আমি ঠিকই বলছি। তুমি জানো নিয়াজ, সন্ধ্যা আকাশকে টাচ করেছে বলে আকাশ ওকে পপ র পর্যন্ত মেরেছে। নিয়াজ এবার ভীষণ অবাক হয়। কিছুক্ষণ আগে বলা আকাশের কাণ্ডর সাথে আকাশের বলা কিছু কথাগুলো নিয়ে ভাবল খানিক। অতঃপর জেডির দিকে তাকিয়ে বলে, শর্ট মেমোরি লস। জেডি নীরব। নিয়াজ আবার ও বলে, কিছু বলছো না কেন? জেডি বিরক্তি কণ্ঠে বলে, এসব বাদ দাও। তুমি এবিকে লেন্স পরিয়েছিলে কেন? আমি পরাইনি। আমার বড় স্যার পরিয়েছে। কানেকশন তো তোমার সাথে। ডু ইউ হ্যাভ অ্যানি আইডিয়া টানা কবছর লেন্স পরার কারণে এবির চোখের অবস্থা কতটা খারাপ হয়েছে? নিয়াজ থমথমে মুখে তাকায়। জেডি দাঁতের দাঁত চেপে বলে, এবির চোখে এগেইন লেন্স পরালে সেই ডক্টরকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে নিশ্চয়ই নতুন করে চেনাতে হবে না, তাই না ড্যার? শেষ কথাটা বাঁকা হেসে বলে। এরপর সে আর এখানে দাঁড়ালো না। নিয়াজ থমথমে মুখে তাকিয়ে থাকে। কানে বাজল দুটো বাক্য। আন্টি আকাশকে এভাবে লেন্স পরিয়ে রাখলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। হলে হবে। সর্বোচ্চ অন্ধ হবে। আমার কোনো সমস্যা নেই। এ ব্যাপারে আর কখনো কোনো কথা বলবে না। না আমাকে আর না তো আকাশকে। অরুণের ধাক্কায় নিয়াজের ধ্যান ভাঙে। অরুণ ভ্রুকুচকে বলে, আরে আকাশ জেডির উপর জেদ করে এমন আগেও করেছে, এখনো করেছে। জেডি এখন সব সামলাবে। কিন্তু তুমি আকাশের ব্যাপারে কি বললে? ও সন্ধ্যাকে চিনছে না কেন? নিয়াজ মৃদুস্বরে বলে, বুঝতে পারছি না অরুণ। আমি আকাশকে একবার চেক আপ করলে বুঝতে পারবো। আর তাছাড়া, নিয়াজের কথা ফুরিয়ে যায়। মাথায় অনেক কিছু ঘুরছে। সন্ধ্যা বিছানার এক কোণায় শুয়ে আছে। চোখের পাতা বন্ধ হলেও সে জেগে আছে। থেকে থেকে চোখের কোণ ঘেঁষে নোনা পানি গড়িয়ে পড়ে। একপাশে লামিয়া বসে আছে, অপর পাশে ইরা। সৌম্য হসপিটাল থেকে ফিরে বাইরে গিয়েছে সন্ধ্যার জন্য ফলমূল কিনতে। ডক্টর বলেছে ভীষণ উইক সন্ধ্যা। পরে গিয়ে পেটে ব্যথা পেয়েছিল বেশ। তবে ডক্টর চেক আপ করে জানিয়েছে বাচ্চা ঠিক আছে। এতে সবাই আপাতত স্বস্তি পায়। আসমানি নওয়ান হাতে করে একটি বাটিতে স্যুপ এনেছে সন্ধ্যাকে খাওয়ানোর জন্য। ভদ্রমহিলা সন্ধ্যার পাশে এসে বসে সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে মৃদুস্বরে ডাকে, জান্নাত। সন্ধ্যার সাথে সাথে চোখ মেলে তাকায়। কাঁদতে কাঁদতে চোখের 12টা বাজিয়েছে। মেয়েটা ফুপিয়ে বলে, আম্মা আমি তোমার ছেলেকে দেখেছি। উনাকে একটা কল কর না। একটু আসতে বল। একবার আসতে বল। আসমানি নওয়ান এরা দুজনেই অসহায় চোখে তাকায় সন্ধ্যার দিকে। তারা দুজনেই ভাবছে এসব সন্ধ্যার ভুল ধারণা। এরা বোঝানোর স্বরে বলে, আকাশ ভাইয়া আর নেই বোন। তুমি মানার চেষ্টা কর। আকাশ ভাইয়ার অংশের কথা ভাবো। সন্ধ্যা রেগে বলে, তোমরা আবার আমাকে পাগল বলতে চাইছ? আমি বলছি তো আমি উনাকে দেখেছি। উনি অরুণ ভাইয়ার সাথে কথা বলেছে। শুধু আমার সাথে বলেনি।
এরপর সন্ধ্যা আসমানি নওয়ানের দিকে তাকিয়ে বলে, আম্মা তুমি একটু কল কর না ওনার কাছে। উনি আমার উপর রেগে গেলে অপরিচিতদের মতো আচরণ করে। ওই যে আমার গলা অপারেশন করলাম, তখনও একদম অপরিচিতদের মতো করছিল। উনার অনেক বেশি অভিমান। এবারেও হয়তো অভিমান করেছে। তুমি একবার আসতে বলো। উনি যা বলবে আমি সব করব। তুমি শুধু উনাকে একবার আমার কাছে আসতে বলো। বলো না আম্মা। আম্মা। বলতে বলতে সন্ধ্যা আসমানি নওয়ানের উরুতে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। আসমানি নওয়ানের চোখের কোণ ভিজে উঠল মেয়েটির আহাজারিতে। কিছু বলতে চায়, মাঝে লামিয়া বলে, সন্ধ্যা মিথ্যা বলছে না আন্টি। আকাশ ভাইয়াকে আমিও দেখেছি। লামিয়ার কথা শুনে আসমানি নওয়ান, এরা দুজনেই বিস্ময় দৃষ্টিতে তাকায়। লামিয়া ঢোক গিলে বলে, উনি আকাশ ভাইয়া কি না আমি জানি না, কিন্তু একদম আকাশ ভাইয়ার মতো দেখতে। চোখগুলো সোনালি। আর উনাকে একজন এবি বলে ডাকছিল বারবার। কথাটা শুনে ইরা ভীষণ অবাক হলো। তার কাছে এবি নামটা বোধহয় পরিচিত ঠেকল, কিন্তু সোনালি চোখ, এটা মেলাতে পারল না। আসমানি নওয়ান স্তব্ধ হয়ে যায়। চোখ জোড়া ভিজে উঠল। বিড়বিড় করল, সোনালি চোখ। এবি। ঢোক গিলে বলে, ওর সাথে কে ছিল? লামিয়া ভাবুক ভঙ্গিতে বলে, ঠিক মনে পড়ছে না, কিন্তু এবির মতোই নামটা। আসমানি নওয়ান বলেন, জেডি। লামিয়ার সাথে সাথে বলে, হ্যাঁ হ্যাঁ, এটাই। আসমানি নওয়ান ঢোক গিল। হাতের বাটি কোনোরকমে ইরার হাতে ধরিয়ে দিয়ে এলোমেলো পায়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ধরা গলায় বলে, আকাশ মরে গিয়েছে। আসমানি নওয়ানের রিয়েকশনে ইরা, লামিয়া দুজনেই অবাক হলো। এবি, জেডি দুটো নাম ইরার ভীষণ পরিচিত লাগে। এদিকে সন্ধ্যা ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসল। নিঃশব্দে চোখে পানি ফেলে আর আসমানি নওয়ানের দিকে চেয়ে বলে, আকাশ বেঁচে আছে আম্মা। সত্যি বলছি। আকাশ বিরাজ নওয়ান, যাকে সবাই তার নামের শর্ট ফর্ম হিসেবে এবি নামে চেনে, তার গাড়ি বাড়ির সামনে এসে দাঁড়ায় মাত্র। একজন গার্ড এবির গাড়ির দরজা খুলে দিলে এবি ভেতর থেকে বেরিয়ে আসে। দৃষ্টির সামনে দণ্ডায়মান সফেদ রঙের তিনতলা বাড়ি। চোখে মুখে গাম্ভীর্যের ছাপ থাকলেও খুশির ঝিলিক মুখ বয়াবে প্রকাশ পায়। কোনো দিকে তাকায় না সে, দৃষ্টি সামনে রেখে বর্বর পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। আসমানি নওয়ান দোতলা থেকে নেমে নিজ ঘরে যাওয়ার জন্য কেবল পা বাড়িয়েছেন, তখন ইমা ডাকটি কানে বর্জ্যের ন্যায় ভেসে আসে। ছেলেটির কণ্ঠ স্বাভাবিক হলেও আসমানি নওয়ানের কাছে তা অস্বাভাবিক লাগলো। কণ্ঠটি যে হুবহু তার ছেলের, আকাশ সত্যিই বেঁচে আছে। আসমানি নওয়ানের পা থেমে গিয়েছে অনেক আগেই। দিক ফিরিয়ে দরজার দিকে দৃষ্টি পড়লে ভদ্রমহিলার দৃষ্টিতে অসীম বিস্ময়ে ভর করে। আজ প্রায় 4 মাস পর নিজ ছেলেকে জীবিত ও সুস্থ দেখে ভদ্রমহিলা রিয়েকশন দিতে ভুলে গিয়েছে। যাকে এতগুলো মাস মৃত জেনে এসেছে, সেই ছেলে হঠাৎ জীবিত রূপে ফিরে এসেছে, তাও আবার সাধারণভাবে নয়। আসমানি নওয়ান ছেলের বেশভূষা খেয়াল করলেন, যা তার কাছে অস্বাভাবিক লাগলো। আকাশের সোনালী চোখের মণি, সাথে এরকম বেশভূষা ভদ্রমহিলার মাঝে ভীতি সৃষ্টি করে। যেন এই আকাশ তার কাছে এক ধরনের ফোবিয়া। ধীরে ধীরে তার দৃষ্টি জোড়া ঝাপসা হয়, থেমে থেমে আওড়ায়। আকাশ। এবি আসমানি নওয়ানের দিকে চেয়ে আছে। ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি, যা খুব বেশি দৃশ্যমান নয়। এবি আসমানি নওয়ানের দিকে এগিয়ে আসতে আসতে বলে, কেমন আছো মা? ক্ষণে ক্ষণে আশামণি নওয়ানের দৃষ্টি ঝাপসা হতে থাকে। এবি ভদ্রমহিলার পানে দৃষ্টি রেখে এগিয়ে আসছে। সন্ধ্যা আসমানি নওয়ানের পিছু পিছু ধীরে ধীরে আসছিল। ছোট ছোট পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। ইরা, লামিয়া ডাকলেও শোনেনি। আকাশের কণ্ঠ শুনতে পেয়ে মেয়েটার পা থেমে যায়। দৃষ্টি নিচতলায় পরলে সন্ধ্যা ঢোক গিল। আকাশ এদিকে এগিয়ে আসছে। মুহূর্তেই সন্ধ্যার চোখ জোড়া ভরে ওঠে। বিড়বিড় করে, আপনি এসেছেন আকাশ। এবার সন্ধ্যা বড় বড় পায়ে এক প্রকার দৌড়ে সিঁড়ি বেয়ে নামতে থাকে। শরীরটা ভীষণ দুর্বল, হাঁপিয়ে যায়, তবে সে নিজের শরীরের প্রতি একটুখানিও দয়া দেখালো না, বরং ছুটল তার মন মানুষের দিকে। এবি আর আসমানি নওয়ানের দূরত্ব সামান্য। হঠাৎ সন্ধ্যা দৌড়ে এসে এবির বুকে চাপিয়ে পড়ে। এবি রশক্তপোক্ত শরীর ঝাঁকি দিয়ে ওঠে, তবে জায়গা থেকে এক চুল নড়ল না। সন্ধ্যা এবিকে শক্ত করে জড়িয়ে ধরে রেখে নিঃশব্দে চোখের পানি ফেলে বিড়বিড়িয়ে বলে, আর ছেড়ে যাবেন না আমাকে? আর অভিমান করবেন না, থেকে যান আমার কাছে। এদিকে তাকে কোনো মেয়ে সাপটে ধরেছে বিষয়টি বুঝতে এবি কয়েক সেকেন্ড সময় লাগলো। যখন বুঝল, ততক্ষণে তার মাথায় রক্ত উঠে গিয়েছে। রেগে বোম হয়ে গিয়েছে। কোনো মেয়ের স্পর্শ হজম করার অভ্যেস তার নেই। ডান হাত মুষ্টি ম্যাদ নিল। বের ফলে সোনালি চোখের মণি দুটো স্বাভাবিকের চেয়ে বেশি ঝিলিক দিচ্ছে।
যা আগুনের মতো দপদপ করছে মনে হলো। এবি বা হাত তুলে সন্ধ্যার কাঁধে রাখে শক্ত করে। এরপর চোখের পলকে সন্ধ্যাকে জোরে সোরে এক ধাক্কা দেয়। সন্ধ্যা পড়তে পড়তে বেঁচে যায়। নিজের দুর্বল শরীরটাকে বহু কষ্টে সামলিয়ে দাঁড়িয়ে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় তার সামনে দণ্ডায়মান মানুষটার দিকে, যার দৃষ্টির তীক্ষ্ণতা সন্ধ্যার ভেতর পর্যন্ত কাঁপিয়ে দেয়। এবি সন্ধ্যাকে দেখে অবাক হয়। আরে এটা সেই রাস্তার মেয়েটা না? মেয়েটা তার পিছু পিছু তার বাড়িতে চলে এসেছে। আর তো নেয়া যাচ্ছে নাইকে। আকাশ সন্ধ্যার দিকে চেয়ে রাগান্বিত স্বরে বলে, হাই ডেয়ার ইউ, আমাকে টাচ করার সাহস কে দিয়েছে তোমাকে? বলতে বলতে এবি সন্ধ্যার গালে পপ মারার জন্য হাত তুললে সন্ধ্যা ফুপিয়ে উঠে বলে, আপনি আবার আমাকে মারবেন? আকাশের হাত থেমে যায়। থমথমে দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। মেয়েটা আবার কাঁদছে। আকাশ ঢোক গিলল, ধীরে ধীরে হাত নামিয়ে নেয়। ওদিকে আসমানি নওয়ান আকাশের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। আকাশ সন্ধ্যার সাথে এরকম করছে কেন? দোতলায় দাঁড়ানো ইরার অবস্থাও সেই। মনে হচ্ছে নতুন এক আকাশকে দেখছে। আসমানি নওয়ান অবাক হয়ে বলেন, আকাশ তুমি সন্ধ্যার সাথে এভাবে কথা বলছো কেন? আকাশ একবার তার সামনে দাঁড়ানো মায়ের দিকে তাকায়। দৃষ্টি ফিরিয়ে আবারও সন্ধ্যার দিকে চেয়ে বিরক্তি কণ্ঠে বলে, মেয়েটি অনেক গায়ে পড়া স্বভাবের মা। সেই রাস্তা থেকে আমার পিছু পড়ে আছে। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। আকাশ তাকে রাস্তার মেয়ে বলতে পারল? মেয়েটার ভেতরটা ভেঙে আছে। আকাশ সবাইকেই তো চিনছে, তবে তাকে কেন চিনছে না? সন্ধ্যার বুক ফেটে কান্না আছে। এগিয়ে এসে দুহাতে আকাশের ওভারকোটের কলার ধরে কান্নামাখা গলায় বলে, আপনি সবাইকে চিনছেন, শুধু আমায় চিনছেন না কেন আকাশ? এই দেখুন আমি আপনার সন্ধ্যা মালতী, আপনার সোনা বউ, আপনার ভালোবাসা। আমায় খুব আদর করে সোনা বউ ডাকতেন। তবে আজ কেন অস্বীকার করছেন বলুন? আমায় এভাবে দূরে সরিয়ে দিবেন না। একবার আমার দিকে তাকিয়ে দেখুন, গত 4 মাসে আমি কত শুকিয়ে গিয়েছি। আমায় বকবেন না আপনি। আচ্ছা, আপনি কি কোনো কারণে আমার উপর অভিমান করেছেন? বেশ, আমি আপনার সব অভিমান ভাঙিয়ে দিব। দোহাই, আপনি শুধু আমায় অস্বীকার করবেন না। করবেন না অস্বীকার। আকাশ ঢোক গিলল। রাগান্বিত দৃষ্টি নরম হয়ে এসেছে। সন্ধ্যার কথাগুলো তার মাঝে কতটুকু প্রভাব ফেলেছে কে জানে। সন্ধ্যার দুহাত তার কলার থেকে সরিয়ে দেয়। কিছু একটা আন্দাজ করে মৃদুস্বরে বলে, সরি টু সে, আমি মেয়েদের লাইক করি না। সো বিয়ে করার প্রশ্নই ওঠে না। আই থিঙ্ক ইয়ার সিক লাইক ইন দ্য ম্যান। সন্ধ্যা বিস্ময়ে দৃষ্টিতে তাকায়। এই দিন দেখার জন্য তার হায়াত ফুরায়নি। নির্বাক দুচোখ বেয়ে আবারও নোনাজল গড়িয়ে পড়ে। বিড়বিড় করে, আমায় ভালোবাসা দিয়ে হারিয়ে গেলেন। এই আমিকে ভুলে গিয়ে ফিরে এলেন। আমি আপনাকে মনে রেখে পাগলামি করছি বলে কত সহজে আমায় পাগল উপাধি দিয়ে দিলেন। আকাশ সন্ধ্যার বলা কথাগুলো শুনতে পেল না। সন্ধ্যার শরীর ভেঙে আছে। চোখের পাতা বুঝে আর খোলে। এভাবে বেশ কয়েকবার করে এক পর্যায়ে পড়ে যেতে নেয়। আকাশ সন্ধ্যাকে পাশ করে তার মায়ের দিকে যাচ্ছিলে। সন্ধ্যাকে পড়ে যেতে দেখে দ্রুত মেয়েটিকে আগলে নেয়। সন্ধ্যা বোধহয় পুরোপুরি জ্ঞান হারায়নি। বুঝল হয়তো আকাশ তাকে ধরে নিয়েছে। নিভু নিভু চোখে চেয়ে বিষাদমাখা হাসি হাসল, এরপর শরীর একেবারে ছেড়ে দেয়। আকাশ অদ্ভুত চোখে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সন্ধ্যার ওই হাসিটুকু আকাশের চোখে পড়েছে। ভীষণ অস্থির লাগছে ছেলেটার। বহু কষ্টে তখনকার সেই অসহনীয় দহন প্রশমন করেছিল, এখন আবারও যেন হাজির হচ্ছে। আকাশ ঢোক গিলল। ভাবল সন্ধ্যাকে ছেড়ে দিবে। মেয়েটা পড়ে যাক, মরে যাক। তাহলে যদি সে একটুখানি শান্তি পায়। অতঃপর আকাশ সত্যি সত্যি সন্ধ্যাকে ছেড়ে দেয়। আসমানি নওয়ান এটা দেখে বিচলিত কণ্ঠে বলে, কি করছো? সন্ধ্যা তো থাপাবে। ওকে ধর। আকাশের এবারেও কি হলো কে জানে। সাথে সাথে অচেতন পরন্ত সন্ধ্যাকে আবার ও আগলে নেয়। সন্ধ্যার মাথা একদম তার বুকে এসে ঠেকেছে। আকাশের দৃষ্টি সন্ধ্যার মলিন মুখে নিবন্ধ। ছেলেটার হৃৎস্পন্দনের গতি অস্বাভাবিক। চলবে ইনশাআল্লাহ।